স্যার আমার ওবিসি সার্টিফিকেট নিয়ে একটা কোশ্চেন ছিল। আচ্ছা, আমি সবাইকেই বলছি, আমার এই ডকুমেন্ট ভেরিফিকেশন নিয়ে যে 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 জিনিসগুলো বলার আছে আমি বলে নিই। ঠিক আছে, তারপর হচ্ছে কি আমি প্রত্যেকের মানে কোশ্চেন আমি নেব। ঠিক আছে, কারণ যারা যারা হোয়াটসঅ্যাপে তোমরা জানার চেষ্টা করেছিলে আমি কাউকেই উত্তর দিইনি। তো আমি আগে আমার যে কথাগুলো বলার আছে সেগুলো বলে নিই, তারপর একজন একজন করে যা যার সমস্যা আছে সেগুলো বলবো। তারপর আমাদের আজকে সেলফ ইন্ট্রোডাকশন, তো সেই সেলফ ইন্ট্রোডাকশনের ক্লাসটাও আমরা কন্টিনিউ করব। ঠিক আছে, চলো। তো প্রথমে যেটা আমার বলা, দেখো আশা করি সবাই তোমরা ডকুমেন্ট ভেরিফিকেশনের যে ইন্টিমেশন লেটার সেটা আশা করি তোমরা ডাউনলোড করে নিয়েছো। ঠিক আছে, এবারে হ্যাঁ, এবারে প্রত্যেকের আমি দেখলাম যারা যারা তোমরা আমাকে হোয়াটসঅ্যাপে জানিয়েছিলে, তো সেটা 30 তারিখ থেকে মানে জুলাইয়ের 30 তারিখ থেকে একদম পুরো সেপ্টেম্বরের 2 তারিখ 3 তারিখ পর্যন্ত কারো কারো মোটামুটি ডেট পড়েছে। ম্যাক্সিমামটা ওই আগস্টের মধ্যেই ডেটটা রেখেছে। আর আমি কালকেও একটা ভিডিওতে বলেছিলাম, তোমরা আশা করি দেখেছো, যে পুরনো মানে ওল্ড ওবিসি সার্টিফিকেটেই কাজ হবে। ঠিক আছে, ওল্ডের সার্টিফিকেটের কাজ হবে। তার মানে যে 17% যে রিজার্ভেশন ছিল ওবিসির ক্ষেত্রে সেটাই আপাতত কার্যকর হবে বলে আমরা মনে করতে পারি। আচ্ছা, এবার তোমরা ডকুমেন্ট যেগুলো সাজাবে, কারণ দেখো আগে ডকুমেন্ট, তাই না, আগে ডকুমেন্ট ভেরিফিকেশন কমপ্লিট হওয়ার পরে তারপর হচ্ছে কি তোমাদের ইন্টারভিউ, তাই না। আমি তোমাদেরকে হয়তো ভয় দেখাচ্ছি না, বাট সতর্ক করে দিচ্ছি। তার কারণ হচ্ছে কি ডকুমেন্ট ভেরিফিকেশনটা ঠিকঠাক হলে তবে গিয়ে তুমি তোমার ইন্টারভিউর জন্য নাম আসবে, তাই না। তার কারণ জানো, ডকুমেন্ট ভেরিফিকেশনের পরে একটা লিস্ট পাবলিশ করে যার যার ডিসপুট থাকে তাদেরকে বাদ দিয়ে দেয়। তো এই জন্য আমি তোমাদেরকে বলবো যে কেয়ারফুলি ডকুমেন্ট ভেরিফিকেশনটা করাবে আর কি। ঠিক আছে, তো দেখো এখানে আমি তোমরা জানো প্রত্যেকের লেটারে লেখা আছে কি কি নিয়ে যেতে হবে, তাও আমি আলাদা করে তোমাদেরকে বলে দিচ্ছি। হুম, প্রথমে হচ্ছে দেখো তোমরা অ্যাপ্লিকেশন ফর্ম, এই অ্যাপ্লিকেশন ফর্মটা তোমরা নিশ্চয়ই জানো, যখন ফর্ম ফিল আপ করেছিলে, ফর্ম ফিল আপ করার সময় দেখবে এটা দুটো মানে অনেকের ক্ষেত্রে একটু কনফিউশন হতে পারে। দেখবে যখন তোমরা প্রথমে ফর্ম ফিল আপ করেছিলে তখন একটা ফর্ম ছিল, আবার যাদের ক্ষেত্রে দেখবে ওবিসি সার্টিফিকেট মানে ওবিসি কাস্ট নিয়ে দেখবে একটা আপডেট করেছিল, তাই না। তো তারপরে দেখবে সেই আপডেটেড যে অ্যাপ্লিকেশন ফর্ম সেটাই তোমরা প্রিন্ট আউট করে নেবে, মানে যেখানে তোমার নিজস্ব কাস্ট মেনশন রয়েছে, যে যে কাস্টে, যেখানে সে যদি ওবিসি হয় মানে ওবিসি এ হয় ওবিসি এ মেনশন থাকবে, ওবিসি বি থাকলে ওবিসি বি মেনশন থাকবে, ওই ফর্মটাকেই তুমি প্রিন্ট আউট করবে, তাই না। মানে ইনিশিয়ালি প্রথম যখন ফর্ম ফিল আপ করেছিলে তখন কিন্তু ওই জিনিসগুলো ছিল না। পরবর্তীকালে দেখবে যখন কাস্ট আপডেট করতে দিয়েছিল, আপডেশনের পরে যে অ্যাপ্লিকেশন ফর্ম সেটা তোমরা প্রিন্ট আউট করে নাও, ওটা সিরিয়াল নাম্বার 1-এ থাকবে। তারপরে দেখো 2 নম্বর যেটা থাকবে সেটা হচ্ছে তোমার এই যে কালকে যে লিঙ্কটা দিয়েছিল সেই লিঙ্কে তোমরা ঢুকে যে ইন্টিমেশন লেটারটা তোমরা ডাউনলোড করেছো সেখানে তোমার ভেরিফিকেশন ডেট কোন টেবিলে হবে, তাই না, ওই জিনিসগুলো যেখানে মেনশন আছে ওই লেটারটা তোমরা প্রিন্ট আউট করলে তাহলে আগে থাকলো অ্যাপ্লিকেশন ফর্ম, তারপরে থাকবে ইন্টিমেশন লেটার। 2 নম্বর যেটা আছে তোমরা সবগুলো দিবে না, তাই না, তাতে দেখবে যারা ভেরিফিকেশন করাবে তাদের একটু সমস্যা হয় বা তোমাকে হয়তো দু কথা শুনিয়ে দিতে পারে। তোমরা হয় আধার কার্ড, নতুবা ভোটার কার্ড, নতুবা প্যান কার্ড, নতুবা পাসপোর্ট, এই 4টার মধ্যে যে কোনো একটা দেবে। ঠিক আছে, সবগুলো দেবে না, তবে তোমরা এইগুলো অরিজিনালগুলো সঙ্গে রাখবে। ঠিক আছে, আর জেরক্সটা সেটা তোমরা কিন্তু এই 4টার মধ্যে যে কোনো একটা দেবে। জন্ম তারিখের প্রমাণের জন্য চাওয়া হয়েছে হয় মাধ্যমিকের সার্টিফিকেট মানে এডমিট কার্ড বা মাধ্যমিকের সার্টিফিকেট, দুটোর মধ্যে একটা দেবে। আশা করি সবাই মাধ্যমিকের এডমিট কার্ডটাই সবাই দেবে। আচ্ছা, এবার যেটা হচ্ছে কি দেখো কাস্টের সার্টিফিকেট। তো দেখো কাস্ট সার্টিফিকেটের ক্ষেত্রে বলছে যারা কাস্টে রয়েছে তাদের ক্ষেত্রে, জেনারেল ক্ষেত্রে তো কোনো প্রমাণ লাগে না, তাই না। তো সেক্ষেত্রে তোমার কি লাগবে দেখো যারা ইডাব্লিউএস রয়েছে, ইডাব্লিউএস এর ক্ষেত্রে দেখো ফিনান্সিয়াল ইয়ার 2024-25 অথবা 25-26-এর তোমার কি দিতে হবে না, তোমার যে ইডাব্লিউএস সার্টিফিকেটটা দিতে হবে। এবার ইডাব্লিউএস এর ক্ষেত্রে যদি সেই ইয়ারের যদি তোমার অ্যাকনোলেজমেন্ট স্লিপটাও থাকে তাহলে সেটাও তোমাকে দেখাতে হবে, তাই না। অনেকে দেখবে 25-26-এর অ্যাপ্লাই করেছিল পরে হয়তো পেয়েছে, তাহলে সে অ্যাকনোলেজমেন্ট স্লিপটা সে দেখাবে আর কি। আর যাদের ক্ষেত্রে
আদার যারা কাস্ট রয়েছে মানে এসসি, এসটি, ওবিসি, তাই না, এদের ক্ষেত্রে যারা মানে ওল্ড যে সার্টিফিকেটটা, তাই না, মানে দুটো লাগবে, ওবিসির ক্ষেত্রে দুটো লাগবে। ওল্ড মানে যখন তোমরা জানো এই যে ওবিসি এ বি বলে যে পরবর্তীকালে তোমার শেষের দিকে যে চেঞ্জ হলো, তার আগে যে সার্টিফিকেটটা ছিল সেই সার্টিফিকেটটা, তারপর যখন এ বি বলে যে চেঞ্জ হলো সেই সার্টিফিকেটটা, দুটোই কিন্তু দিতে হবে ওবিসির ক্ষেত্রে, দুটো নিয়ে যেতে হবে, তাই না। তাহলে ওল্ড সার্টিফিকেট তোমরা জানো অরিজিনালটা জমা দিয়ে ফেলেছো, তার জেরক্স থাকলে সেই জেরক্সটা নিয়ে যাবে। আর যেটা পরবর্তীকালে তোমরা এবি যেটা ইন্টারচেঞ্জ করেছিলে বা তোমরা পরবর্তীকালে যার ছিলে তারা এর জন্য তোমাদেরকে মানে তোমার কি বলে ওটাকে রিভ্যালিডেশন করিয়েছিলে, তো সেই রিভ্যালিডেশনে করার পরে যে সার্টিফিকেটটা তোমরা পেয়েছিলে সেটা প্লাস ওল্ডের যদি মানে অরিজিনাল না থাকলে যেটা জেরক্স রয়েছে ওই দুটো কিন্তু নিয়ে যাবে। আচ্ছা, স্যার বলছি আমাদের তো চেঞ্জ হয়নি কিছু। চেঞ্জ না হওয়ার হলে তো তখন হচ্ছে তোমার রিভ্যালিডেশন করাতে হয়েছিল না, তাহলে সেই রিভ্যালিডেশন করিয়েছিলাম। তাহলে রিভ্যালিডেশনের পরে যে সার্টিফিকেটটা, রিভ্যালিডেশনের আগে যে সার্টিফিকেটটা, দুটোই নিয়ে যাবে, অরিজিনাল না থাকলে জেরক্স নিয়ে যাবে। চলো, এবার দেখো, এবার হচ্ছে কি পিএইচ সার্টিফিকেট যার থাকবে সে তো অবভিয়াসলি পিএইচ সার্টিফিকেট নিয়ে যাবে। আচ্ছা, এবার ওবিসিটা একটু করে আরেকবার বলবেন ওই সার্টিফিকেটটা জয়েন্ট যে ওবিসি সার্টিফিকেট রিভ্যালিডেশন করার আগে যেটা যে সার্টিফিকেটটা তোমার ছিল সেটাকে আমি ওল্ড সার্টিফিকেট বলছি, সেটা অরিজিনাল না থাকলেও জেরক্সটা নিয়ে যাবে। রিভ্যালিডেশন আফটার রিভ্যালিডেশন পরে তুমি এ হোক বা বি হোক বা তুমি সেম ক্যাটাগরিতে ছিলে, মানে তার জন্য যে সার্টিফিকেটটা তোমাকে দিয়েছিল, ঠিক আছে, তো সেই সার্টিফিকেটটা নিয়ে যাবে, দুটো সার্টিফিকেট, ঠিক আছে। আর এবারে দেখো গ্রাজুয়েশনের ক্ষেত্রে দেখো তোমরা একটা মাথায় রাখবে সমস্ত সেমিস্টারে, ঠিক আছে, সমস্ত সেমিস্টারের বলতে মানে যারা ইয়ার সিস্টেমে করেছিলে ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার, যারা সেমিস্টারে করেছো তোমরা জানো 6টা সেমিস্টার ছিল, মানে তোমার হ্যাঁ 6টা সেমিস্টারের হচ্ছে কি তোমার মার্কশিটটা প্রত্যেকটা সেমিস্টার বা প্রত্যেকটা ইয়ারের নিয়ে যেতে হবে। তার পাশাপাশি তোমরা জানো গ্রাজুয়েশনের সার্টিফিকেটটাও নিয়ে যাবে। ওকে, আচ্ছা, গ্রেড থাকলে গ্রেড টু পার্সেন্টেজ কনভার্সন সার্টিফিকেট, যেটা মানে যেখানে মেনশন আছে দেখবে কি করে গ্রেড থেকে পার্সেন্টেজে কনভার্ট করা যায়, তো সেই যেটা মেনশন রয়েছে সেই জিনিসটা তোমরা নিয়ে যাবে। আচ্ছা, পোস্ট গ্রাজুয়েশনের ক্ষেত্রে ঠিক একইভাবে, শুধুমাত্র ফাইনাল ইয়ার নিলে হবে না, তার সাথে হচ্ছে তোমার ইয়ার সিস্টেম থাকলে ইয়ার সিস্টেমে দুটো ইয়ার থাকবে, সেমিস্টার থাকলে 4টা সেমিস্টারের মার্কশিট, ঠিক আছে, জেরক্স প্লাস অরিজিনাল, এবং তার পাশাপাশি পোস্ট গ্রাজুয়েশনের সার্টিফিকেটটা নিয়ে যাবে, হয়েছে। এবার হচ্ছে টিচার ট্রেনিং যে ডকুমেন্ট, এটা দেখো যদি তোমরা জানো যে বিএড এর ক্ষেত্রে বিএড এর মার্কশিট লাগবে, এখানে ডিএলএড কথা বাদ দিয়ে দাও, ঠিক আছে, বিএড এর হচ্ছে কি তোমার মার্কশিট লাগবে। আচ্ছা, তার পাশাপাশি হচ্ছে কি তোমার বিএড এর সার্টিফিকেট লাগবে, সার্টিফিকেট। আর একটা যে জিনিসটা বলা হয়েছে দেখো, এনসিটি বা এনসিআই রেকগনিশন প্রুফ যদি প্রযোজ্য হয়, অর্থাৎ দেখবে অনেকের ক্ষেত্রে তোমরা জানো এনসিটি থেকে তোমরা সার্টিফিকেট বার করেছো, ওটা দিদি দেখিয়ে দাও আর কিছু লাগবে না। আর না থাকলে তোমরা দেখবে তোমাদের কলেজে যে রেকগনিশন সার্টিফিকেট থাকে না, তো সেই রেকগনিশন সার্টিফিকেটটা তোমরা সাথে করে নিয়ে যাবে। তাহলে বিএড এর 3টে জিনিস লাগলো, একটা মার্কশিট, একটা সার্টিফিকেট, আর একটা এনসিটি সার্টিফিকেট যদি থাকে নিয়ে যাবে, না থাকলে এনসিটি অ্যাপ্রুভাল কপি কলেজের জন্য যেটা পেয়েছো তোমরা সেটা নিয়ে যাবে। আচ্ছা, এবার মানে যারা হচ্ছে কি তোমার টিচিং এক্সপিরিয়েন্সের জন্য নাম্বার ক্লেম করেছো, তো তাদের ক্ষেত্রে 3টে জিনিস লাগবে, একটা হচ্ছে অ্যাপ্রুভাল লেটার, জয়নিং লেটার, এক্সপিরিয়েন্স সার্টিফিকেট, মানে তোমার হেডমাস্টারের কাছ থেকে তোমাদেরকে নিতে হবে। এইগুলো হচ্ছে কি তোমার, তার সাথে সাথে যদি তোমরা পারো তোমাদের যে পে স্লিপটা, ঠিক আছে, পে স্লিপটা হচ্ছে কি কপি নিয়ে যাও। ওকে, তাহলে আমরা যে জিনিসগুলো বললাম এগুলো সমস্ত কিন্তু জেরক্স আর প্লাস হচ্ছে অরিজিনাল, এই দুটোই কিন্তু লাগবে, অরিজিনাল। তাহলে জেরক্স যেটা করবে তোমরা, আমি তোমাদেরকে বলেছিলাম না, এখানে বলেছে একটা সেট লাগবে, আমি বলেছিলাম দুটো সেট করবে, ঠিক আছে, দুটো সেট করে রাখবে। আর প্রত্যেকটা জেরক্সের নিচে লিখবে সেলফ অ্যাটেস্টেড বাই, দিয়ে তোমার হচ্ছে নাম লিখবে, ঠিক আছে, তোমার যে নাম হয় সেই নামটা তোমরা লিখবে। ওকে, সেলফ অ্যাটেস্টেড বাই, ডেট দেওয়া দরকার নেই, শুধু সেলফ অ্যাটেস্টেড বাই নাম। আচ্ছা, প্রত্যেকটা জেরক্সে তাহলে দুটো সেট করলে, আমি এই কারণে বলছি কোনো কারণে যদি হচ্ছে কি তোমার মানে
একটা মানে তোমার কাছে একটা সুরক্ষায় থাকলো, তাই না? একটা সেট জমা দিতে হবে, একটা সেট থাকলো, এবং প্রত্যেকটা সেট এইভাবেই কিন্তু সাজাবে, আর সেইভাবে তুমি অরিজিনালটাকেও সাজিয়ে নেবে একটা ফাইলে, এই অরিজিনালগুলো পরপর করে সাজিয়ে নেবে। আচ্ছা, এবারে দেখো একটা সেট সে যদিও লাগছে, একটু কথা আমি বলবো? না না বলবে না কথা, কারণ আমি বলেছি কি আমি বলার পরে তারপরে বলবো। ওকে দেখো তাহলে কি বললাম, এবারে তাহলে আমি একটু ওভারঅল বলে দিই। তাহলে যেটা হচ্ছে কি, যদি আমি সাজানোর যদি ক্রমটা দেখাই, তাহলে প্রথমে থাকলো অ্যাপ্লিকেশন ফর্ম, তারপর ইন্টিমেশন লেটার, আইডেন্টি প্রুফ, যেটা তোমাদেরকে বললাম আধার কার্ড, প্যান কার্ড, তাই না, ড্রাইভিং লাইসেন্স এটসেট্রা, তার মধ্যে যে কোনো একটা, মাধ্যমিকের অ্যাডমিট, কাস্ট সার্টিফিকেট, পিএস সার্টিফিকেট যদি থাকে সেটা, গ্রাজুয়েশনের হচ্ছে সমস্ত ডকুমেন্ট, পোস্ট গ্রাজুয়েশনের সমস্ত ডকুমেন্ট, টিচার্স ট্রেনিং ডকুমেন্ট থাকবে, যার এক্সপিরিয়েন্স থাকবে তার থাকবে। এই যে সিকোয়েন্সটাকে তোমরা মেনটেন করবে, এই সিকোয়েন্সে পরপরগুলো রাখবে আর কি। এবারে এখানে আর কিছু তোমাদেরকে দেখবে নিচের দিকে লেখা আছে যে কিছু নির্দেশিকা। তো সেটা হচ্ছে কি, দেখো এই যে অরিজিনাল মানে যেটা তোমরা জেরক্স নিয়ে যাবে, অবভিয়াসলি তার অরিজিনাল ডকুমেন্ট সঙ্গে নিয়ে যাবে। প্রত্যেকটি দেখো একটি সেট সেলফ অ্যাটেস্টেড ফটোকপি নিয়ে যাবে। আচ্ছা, সমস্ত নথি হচ্ছে কি ট্রান্সপারেন্ট ফাইল ফোল্ডারের উপরক্রম অনুযায়ী সাজিয়ে হচ্ছে রাখতে হবে, তাই না, পরপর করে। অরিজিনাল এবং ফটোকপি আলাদা আলাদা সেকশনে রাখতে হবে, তাই না, একটা জায়গায় মানে অরিজিনাল আর জেরক্স দুটো একসাথে মিশিয়ে দেবে না, অরিজিনাল ফাইল আলাদা, জেরক্সের ফাইল আলাদা। আচ্ছা, এবার হচ্ছে কি এই যে সব নথি হচ্ছে কি 21/7/2025 মধ্যে ইস্যু হতে হবে। এটা নিয়ে অনেকেই তোমরা আমাকে মেসেজ করছিলে যে স্যার আমার তো ওবিসি ক্ষেত্রে এরকম হয়নি। দেখো এই যে 21/7/2025 আগে সমস্ত ডকুমেন্ট মানে তোমার বিএসসি, এমএসসি, বিএড বা তোমার হচ্ছে কি ইডাব্লিউ সার্টিফিকেট, সেগুলো শুধুমাত্র এখানে রিল্যাক্সেশন পাবে কি না ওবিসি, তাই না, যেহেতু সেই সময় মামলাধীন ছিল ওবিসি, এটা তোমার পরে হলেও চলবে। বাকি যে সমস্ত মানে তোমার বিএড বা তোমার হচ্ছে মানে কোনো ডিগ্রি, সেগুলো কিন্তু তোমার এই 21/7 আগে ইস্যু হতে হবে, ঠিক আছে। ওবিসি শুধুমাত্র রিল্যাক্সেশন পাবে, যেহেতু ওবিসি তখন মামলা চলছিল আর কি। আচ্ছা, এবার হচ্ছে কি বলেছে, দেখো যে ডিস্টেন্স এডুকেশনের ডিগ্রি থাকলে প্রয়োজনীয় অ্যাপ্রুভাল বা রেকগনিশন নিয়ে যেতে হবে। ওকে, ভেরিফিকেশনের দিন নির্ধারিত সময়ের আগে তোমাকে পৌঁছাতে হবে। ওকে, আর একটা জিনিস এখানে আমি বলতে মেনশন করতে ভুলে গেছি, যদি কোনো মানে একজন ছিল আমাদের একজন তোমাদের সাথেই রয়েছে, আমি জানি না সে জয়েন করেছে কিনা, সে হচ্ছে কনসিভ করেছে, তার সম্ভবত যে ডেটে ভেরিফিকেশন পড়েছে ওই ডেটটার একদিন না দুদিন মানে একদিন আগে না একদিন পরে তার মানে প্রসবের ডেট আছে আর কি। তো সেক্ষেত্রে যদি তুমি জয়েন করে থাকো তাহলে শুনে নাও, বা রেকর্ডিং ভিডিও দেখলে শুনে নেবে। দেখবে একটা অথরাইজেশন সার্টিফিকেট ইন্টারনেটে পাওয়া যাচ্ছে, ওই অথরাইজেশন সার্টিফিকেটটাতে তোমার প্রপার কারণের জন্য সেটা লিখতে হবে, এবং সেখানে সাইন করে দিলে ওর হাজব্যান্ড বা ওর বাবা বা ওর মা ওই ডকুমেন্টটা মানে তার ডকুমেন্টগুলোকে নিয়ে সে কিন্তু ভেরিফিকেশনে যেতে পারে, ঠিক আছে। মানে অবভিয়াসলি তার মেডিকেল ব্যাকগ্রাউন্ড দেখাতে হবে, তবে গিয়ে তার পরিবর্তে অন্য কেউ যাবে, তাই না, মেডিকেল ব্যাকগ্রাউন্ড ছাড়া অন্য কেউ কিন্তু নিয়ে যেতে পারবে না। আচ্ছা, তাহলে এই যে জিনিসগুলো বললাম, তাহলে তোমরা আশা করি বুঝতে পারলে যে দুটো জিনিস অরিজিনাল এবং হচ্ছে কি তোমার জেরক্স দুটো কিন্তু সেপারেটলি রাখবে, আর এই ডকুমেন্টসগুলো এইভাবে ক্রমান্বয়ে এইভাবে সাজিয়ে তোমরা কিন্তু নিয়ে যাবে। অলরেডি যারা 11-12 পড়িয়ে এসছো তোমরা সবাই জানো, ঠিক আছে। তো ওদের যারা 11-12 মানে তোমার ভেরিফিকেশনে যায়নি, শুধুমাত্র 9-10-এ যাবে, তোমাদের ক্ষেত্রে এই জিনিসগুলোকে ভালো করে নেবে, কারণ যারা করে এসে তাদের এক্সপিরিয়েন্স আছে, তাদের এত সমস্যা হবে না, বা তারা যেহেতু একবার ওই জায়গা থেকে ঘুরে এসছে। আচ্ছা, তাহলে এই কাজটাকে আমি তোমাদেরকে বলবো যে মন দিয়ে তোমরা যার যখন টাইম আছে আগে ভাগে গুছিয়ে রাখো, ঠিক আছে। কেন বলছি না, কারণ হচ্ছে কি এটা খুবই ক্রুশিয়াল, ডকুমেন্ট ভেরিফিকেশনের পরে কিন্তু তোমার ইন্টারভিউ, তাই না। আর একটা কথা লেখা আছে ওই ইন্টিমেশন লেটারে যে জেরক্সটা বোথ সাইড করতে বলেছে, মানে মার্কশিট। হ্যাঁ, মানে যে মার্কশিট বলো বা যে সার্টিফিকেটের ক্ষেত্রে দুদিকে হচ্ছে কি তোমার লেখা মেনশন থাকবে না, সেটা তোমরা বোথ সাইডই করে নেবে আর কি, ঠিক আছে। মানে ধরো কোনোটা সার্টিফিকেটের পিছনের দিকে কিছু লেখা নেই, তাহলে সেটা করার দরকার তো নেই। যেখানে দেখবে কোনো সার্টিফিকেট বলো কোনো মার্কশিট বলো, যদি পিছনের দিকে কিছু লেখা থাকে তাহলে অবভিয়াসলি সেটা বোথ সাইড তোমরা প্রিন্ট আউট। মানে আমাদের যেমন স্যার ওই জুলজিকে Z ডবল এ লেখা, কোডে লেখা,
হুম। এবার ওইটাকে পেছনে ZEE এর মানেটা যে জুলজি, সেটা ওই মার্কশিটের পেছনে লেখা আছে, একদম। WBSU এর যে মার্কশিট গুলো। ওকে, চলো এবার স্যার বোথ সাইডে যদি আমরা জেরক্স করি তাহলে বোথ সাইডে কি সেলফ অ্যাটেস্টেড করতে হবে? না না, বোথ সাইডে সেলফ রেজিস্টার করা দরকার নেই। একটা মানে একটা পেজে নিচের দিকে, একদম নিচের দিকে সেলফ রেজিস্টার্ড বাই নিজের নাম লিখলে হবে, দুদিকে করা দরকার নেই, একদিকে করে, সামনের দিকেটাই করবে। আচ্ছা, এবার থাকলো স্যার, পুরো কালির যে কোনো ব্যাপার আছে যে ব্ল্যাক কালি দিয়ে করতে হবে বা ব্লু কালি দিয়ে করতে হবে? ব্ল্যাকটাই করবে, ব্ল্যাকে করাটাই হচ্ছে কি তোমার উচিত। ব্ল্যাক বল পেন, ঠিক আছে, ব্ল্যাক বল পেনে করবে, কোনো জেল পেন ইউজ করবে না, ব্ল্যাক বল পেনে করবে। আচ্ছা, এবারে তাহলে যতটা আমরা দেখতে পেলাম যে আপাতত যে রিমেনিং সাবজেক্টগুলো আগস্টের মধ্যেই বা দু একদিন হচ্ছে সেপ্টেম্বরে নিচ্ছে। এবারে যে সমস্ত সাবজেক্টের ভেরিফিকেশন হয়ে গেছে, যতটুকু খবর পাওয়া যাচ্ছে যে আগস্ট মাসের মানে 12-13 তারিখের দিক করে হচ্ছে কি তারা মানে ইন্টারভিউর জন্য তারা হয়তো লেটার ডাউনলোড করতে পারবে, ঠিক আছে। তাহলে ওই আগস্টের হচ্ছে কি 15 তারিখের পরে হয়তো তাদের ইন্টারভিউ শুরু হতে পারে। আর তোমাদের হচ্ছে কি যারা লাইফ সায়েন্স রয়েছে বা যারা ফিজিক্যাল সায়েন্স রয়েছে, তোমাদের ক্ষেত্রে হয়তো ইন্টারভিউটা তোমাদের সেপ্টেম্বর না হলে কিন্তু হবে না। সেপ্টেম্বরে হচ্ছে কি তাও 15 সেপ্টেম্বরের পরের দিকে হবে, ঠিক আছে, তার আগে হওয়ার কোনো সম্ভাবনা দেখতে পাচ্ছি না। ওকে, আর তার আগে যাদের ভেরিফিকেশন হয়ে গেছে যে সমস্ত সাবজেক্টের, তাদের হয়তো আগস্ট থেকে শুরু হতে পারে। আমি বারবার দেখো একটা কথা বলছি, হয়তো, ঠিক আছে। তার কারণ হচ্ছে কি কোনো কিছু এখন প্রেডিক্ট করা মুশকিল হয়ে যাচ্ছে, এটা একটা প্রেডিকশন জাস্ট, ঠিক আছে। চলো এবারে হচ্ছে কি প্রত্যেকের যার যার কোয়েরি আছে বা যার যার কোশ্চেন আছে, তোমরা একজন একজন করে বলো, আমি চেষ্টা করব যদি সেটা আমার নলেজে থাকে উত্তর দেওয়ার। হ্যাঁ, অর্ক বলো। স্যার বলছিলাম যে এর আগে যে ভেরিফিকেশন হচ্ছিল মানে বাকি 7-8টা সাবজেক্টে, সেখানে সেই কলেজ কন্টিনিউশন সার্টিফিকেট, বিএড এর ওইসব যে জিনিসগুলো চাইছিল, সেগুলো কি এখানে নিয়ে যেতে হবে তো? কলেজ কন্টিনিউশন সার্টিফিকেট বলতে? ওই স্যার বিএড এর মানে ইউনিভার্সিটি যেটা কলেজ বিএড কন্টিনিউশন সার্টিফিকেট দিচ্ছিল। না না, এরা তো তেমন করে কিছু বলেনি, তারা ওটা সেই সময় তো স্যার বলেনি, কিন্তু দেখো স্যার তুমি যদি বার করে থাকো, শোনো আমি একটা কথা বলি, শোনো, এইগুলো তোমার যেহেতু পুরো লেটারে মেনশন করে দিয়েছে, তোমার যদি আরো সাপোর্টিং কিছু থাকে না, তার এক্সট্রা ফাইলে অরিজিনাল আর জেরক্স ওই যেটা তুমি বলছো সেগুলো নিয়ে যেতে পারো, ঠিক আছে। যদি তোমাকে বলে তাহলে তুমি দেখিয়ে দেবে, কিন্তু যদি ওই যে বললাম না, কারোর যদি হচ্ছে কি তোমার বিএড এর সার্টিফিকেট, বিএড এর মার্কশিট এবং এনসিডি সার্টিফিকেট থাকে, আর তাকে হচ্ছে কি বলার মতন কিছু নেই, তাই না। বাকি যেটা তুমি বলছো সেটা যদি তুমি বার করে থাকো তাহলে সেটা তুমি এক্সট্রা ভাবে রাখবে, যদি বলে তাহলে তুমি দেবে, আশা করি বলবে। আচ্ছা, ওয়েন্তিকা কিছু স্যার, আমার বলছো? একটা ওয়েন্তিকা, তারপরে হচ্ছে কি অনিরুদ্ধ। হুম, স্যার বলছে যে অ্যাপ্লিকেশন ফর্মটা কি আরেকবার ডাউনলোড করা যাবে এখন আর? এখন মনে হয় করা যাবে, যাচ্ছে স্যার, মনে হয় করা যাবে। যাচ্ছে। ওয়েবসাইট আজকে আমি খুলে আজকে নতুন করে ডাউনলোড করলাম, মানে আমার আগের যে ফর্ম ছিল তাতে ওই ওবিসি নাম্বারটা ছিল না, এখনকার ফর্ম ডাউনলোড করে দেখলাম সেখানে চলে আসছে। হ্যাঁ স্যার, আমারও সেম। এখন করা যাচ্ছে, করে করে নেবে। চলো অনিরুদ্ধ বলো। আপনি আরেকটা বিষয় বলছিলেন। হ্যাঁ, ওয়েবসাইট থেকে হবে। হ্যাঁ, হ্যাঁ বলছি স্যার, আরেকটা বিষয় বলছি, মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের জিনিসপত্রগুলো কি নিয়ে যেতে হবে? না, মাধ্যমিক উচ্চ মাধ্যমিক লাগবে। আচ্ছা, অনিরুদ্ধ স্যার বলো। বলছি অনিরুদ্ধ বলবে আগে, তারপরে হচ্ছে মৌমিতা। অল ডকুমেন্টস বলছিল। আগে অনিরুদ্ধ আমাদের- বলবে, তারপরে মৌমিতা। অনিরুদ্ধ বল। আচ্ছা, বলছি স্যার, আমার ওবিসি 2009 এর সার্টিফিকেট আছে, আর গত বছর আমি ওই যে নতুন ওবিসি এর সার্টিফিকেট ইয়ে করেছি, মানে আর কি বার করেছি। এবার কথা হচ্ছে যে আমার কি তাহলে আর ওই বিডিও অফিস বা এসডি অফিসে কি এখন কি নতুন ওবিসি সার্টিফিকেটে অ্যাপ্লাই করে সেটা কি নিয়ে যাওয়ার দরকার আছে? দেখো, প্রথম কথা হচ্ছে নিউ সার্টিফিকেট এখন কারোরই লাগছে না, যেহেতু এটা অনগোয়িং প্রসেস, পুরোনোটা দিয়ে কাজ হচ্ছে। 2009 তখন যদি তুমি 2009 আর 2009 যে সার্টিফিকেটটা 2009 যে সার্টিফিকেটটা সেটাও নিয়ে যাবে তুমি, আর তারপরে যেটা তুমি রিভ্যালিডেশন করেছিলে সেটাও নিয়ে যাবে, এই দুটোতেই কাজ হবে। আর নিউ যেটা হচ্ছে কি, এটা কথা কিছু বলেনি, এটা কারণ লাগবে না, আর এটা তুমি বার করে রাখতে পারো। এটা তুমি তোমার নিয়ারেস্ট যে বিডিও অফিস রয়েছে সেখানে গিয়ে খোঁজ নেবে যে স্যার আমার 2009 সালে হচ্ছে কি সার্টিফিকেট করা, আমি রিভ্যালিডেশন করিয়েছিলাম, আমাকে কি আবার বার করতে হবে? যদি তারা বলে হ্যাঁ বার করতে হবে, তাহলে তুমি বার করে নেবে, কিন্তু সেটা লাগবে না, সেটা তোমার ফিউচারের জন্য তুমি বার করে রাখতে পারো। বাট সেটা হচ্ছে কি এই এসএসসির ক্ষেত্রে লাগবে না। এই এসএসসি ক্ষেত্রে 2009 সালে যেটা তোমার ছিল সেটা
প্লাস রিভ্যালিডেশন যেটা করিয়েছিলে সেটা, ওই দুটো নিয়ে গেলেই হবে। আচ্ছা ঠিক আছে স্যার, থ্যাংক ইউ। মৌমিতা বলবে। বলছিলাম যে নয়ের যেটা আছে মৌমিতা বলবে, ওটা তো তারপরে শুধু জমা নিয়ে নিয়েছিল, জেরক্স কপিটা মৌমিতা মানে বলবে, আছে, তারপরে ওটা দিয়ে হবে? মৌমিতা বলবে, তারপরে শুধু কিনা। মৌমিতা বল। হ্যাঁ স্যার, বলছিলাম ওই 21/7/2025 আগে সমস্ত ডকুমেন্টস বলছে। আমরা মোটামুটি বেশিরভাগই তো ওই রেজাল্ট বেরোনোর পরেই আমরা ওই বিএড এর প্রফেশনাল সার্টিফিকেটটা তুলেছিলাম, 21/7 পরেই। না, প্রভিশনাল সার্টিফিকেট নিয়ে কোনো সমস্যা নেই। তোমার ডিগ্রি যদি হচ্ছে কি 21/7 আগে হয়ে গিয়ে থাকে বিএড, তাহলে তোমার কোনো সমস্যা নেই। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। বলো শুধু কিনা বলো। স্যার বলছিলাম যে ওই 2009-এ আমারটাও ওবিসি মানে হয়েছিল, তো তারপরে 25-এ ওটাকে আবার রিভ্যালিডেশন করা হয়েছে। এবারে অরিজিনালটা তো ওরা জমা নিয়ে নিয়েছে, সেই জন্য জেরক্স কপিটা দিয়ে তো কাজ চলবে, মানে 9-এর যেটা ওটা জেরক্স কপি রয়েছে। হ্যাঁ, আমি তো তাই বললাম, অরিজিনাল না থাকলে জেরক্সটা নিয়ে যাবে, 25-এ যেটা বার করেছে সেটাও নিয়ে যাবে। বলছি তোমার ওই নয় যেটা, ওটা কি মানে ম্যানুয়াল সার্টিফিকেট, হাতে লেখা? হ্যাঁ, হাতে লেখা ছিল, ওটা জমা নিয়ে নিয়েছে ওরা। মানে ওটাই তো কোনো ডিজিটাল নাম্বারই ছিল না, মানে একটা ম্যানুয়াল নাম্বার লেখা ছিল। কোনো হ্যাঁ, সমস্যা নেই, হ্যাঁ, হ্যাঁ। কোনো সমস্যা নেই। তুমি 2009 সালেরটাও নিয়ে যাবে, 2025-এরটাও নিয়ে যাবে, ঠিক আছে? যেটা জেরক্স আছে সেটা নিয়ে যাবে। চলো নেক্সট। স্যার বলছি এনসিএল তাহলে লাগছে না, তাই মানে এনসিএল এর প্রয়োজনীয়তা নেই নাকি না, স্যার? এখানে এনসিএল এর কোনো হচ্ছে গল্প নেই, এখানে কোনো এনসিএল এর গল্প নেই। কেউ যদি বার করিয়ে নিয়ে থাকো তাহলে সঙ্গে রাখবে, ঠিক আছে? এটা ফিউচারের জন্য, কিন্তু হচ্ছে কি এই এসএসসির জন্য অল্টারটাই কাজ হবে। চলো সৈকত কি বলছো বলো। স্যার বলছি যে ওই এনসিটি বা যেটা হচ্ছে আর যেটা হচ্ছে আপনার রেকগনাইজেশন সার্টিফিকেট যেটা দিয়েছেন কলেজ থেকে, তো সেটা আর কি ওই 2025 সালের 10 মাসে নেওয়া। হ্যাঁ, তো বলছি ওটা কি আবার রিভ্যালিডেট করে নতুন ডেট করিয়ে নিয়ে আসতে হবে, না ওটা পুরোনোটা হলেই হবে? ওই পুরোনোটা হলেই হবে, ওটার কোনো সমস্যা নেই। কিন্তু কলেজ থেকে বলেছিলেন যে ওটা 6 মাস পর্যন্ত ভ্যালিড থাকে, তারপরে ভ্যালিড থাকে না। তাহলে তোমার তো তখন ডিগ্রি হয়ে গেছে, তোমার রিসেন্ট নিয়ে তুমি কি করবে? তোমার তো রিসেন্ট, তোমার ওই সেশনে নিলেই হবে। তারপরে একটা কলেজ উঠেই যেতে পারে, তাই না? সে কলেজ বন্ধ হয়ে যেতে পারে। ধরো বিদ্যাসাগর ইউনিভার্সিটি বন্ধ হয়ে গেল, তাহলে আগে ডিগ্রিগুলো কি আর কাজ হবে? না হবে, সব হবে। চলো নেক্সট। স্যার আমি আবার কলেজ থেকে বোনাফাইড সার্টিফিকেটও তুলেছিলাম। ওটা রাখো, ওটা এক্সট্রা ডকুমেন্ট হিসাবে রাখো, ঠিক আছে? তোমার যদি হচ্ছে কি এনসিডি সার্টিফিকেট থাকে, ওগুলো লাগবে না কিছু। স্যার হ্যাঁ, পিঙ্কি বলো, পিঙ্কির পরে অসীম। স্যার বলছি যে এসসি সার্টিফিকেট যেটা এখন রয়েছে না মানে পুরনো, সেটাই হলে হবে তো, মানে রিভেরিফাইড সার্টিফিকেট লাগবে না তাই মুহূর্তে? না না, লাগবে না, ওই ওল্ড সার্টিফিকেটটাই হবে তো। স্যার আমি এনসিটি সার্টিফিকেটটা 2023-এ তুলেছি, হবে তো ওটা? হ্যাঁ, অবভিয়াসলি হবে, কোনো সমস্যা নেই। তোমার ডিগ্রি যদি হচ্ছে কি পরীক্ষার আগে হয়ে থাকে, কোনো সমস্যা নেই। অসীম বলো, অসীম বলো। আগে ক্লাস হবে? হ্যাঁ, ক্লাস হবে, ক্লাস হবে। দেবজানী বলো। হ্যাঁ স্যার, আমি বলছি যে এটাই কোয়ারি আমার, এনসিটি সার্টিফিকেটটা ওটা কি কলেজ থেকে কোনো সিগনেচার বা কিছু করাতে হবে? আমি শুধু ডাউনলোড করে প্রিন্ট করে নিয়েছি। এনসিটি ওটাই, আর কোনো কিছু সাইন করতে হবে না। এনসিটি থেকে তুমি পেয়েছো মানে আর কিছু লাগবে না। ওকে স্যার, অনেকে বলছে ওই বোনাফাইডটা করানোর জন্য, তো কলেজ না। থেকে অনেকটা ডিফারেন্স। না না না, ওইসব না। আর স্যার অ্যাপ্লিকেশন স্যার একটা কথা স্যার, বলছি এনসিটি নিয়ে যখন এত কথা হচ্ছে, মানে এনসিটি সার্টিফিকেটটা তো এটাই যে যেখানে লেখা থাকবে যে কলেজটা এনসিটি রেকগনাইজ, তাই তো? ইয়েস ইয়েস। হ্যাঁ স্যার, মানে অ্যাপ্লিকেশন ফর্মের কথা যেটা বলছেন, আমার তো জেনারেল ক্যাটাগরি, তো যখন আমি তোমার অ্যাপ্লিকেশন ওটা পুরোনো হলেই হবে, কোনো সমস্যা নেই। জেনারেলের জন্য কোনো সমস্যা নেই। হ্যাঁ যেটা করেছিলাম তখনই সেটা ডাউনলোড করে নিয়েছিলাম, ঠিক আছে, ওটাই ওটাই, ওটা প্রিন্ট করে নেবো তো? একদম একদম। স্যার রিসিপ্ট কপি वगैरह कुछ तो লাগবে না? না 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 না, হ্যাঁ, ওগুলো তো লাগবে না স্যার। আর স্যার ওই যে ইন্টারভিউর কথাটা জিজ্ঞেস করছিলাম, তো আপনিও বলেছিলেন, তো আমি ওই ভিডিওটাও দেখেছিলাম, তো ওই 15th এর পর বলছেন তো? একদম একদম। হ্যাঁ স্যার, ঠিক আছে, থ্যাংক ইউ। নেক্সট বলো। হ্যাঁ বলো। বলছি আমি কলেজ থেকে অর্ডার করতে গেছিলাম এনসিটি রেকগনাইজ সার্টিফিকেটটা, তো স্যার প্রিন্সিপাল স্যার অর্ডার কপিটাকে স্ক্যান দিয়ে ছবি তুলে দিয়েছিল, হুম কিন্তু সেটা সাথে পড়ে মানে বাড়ি। হুম। তো স্যার ওটা অরিজিনালটাই জমা দেবো না ওটা জেরক্স করে জমা দেবো? অরিজিনালটাও নিয়ে যাবে, জেরক্সটা নিয়ে যাবে। জেরক্সটা জমা দিতে হবে, অরিজিনালটা তোমার কাছে থাকবে দেখানোর জন্য। স্যার ওটা 2000 বাড়ি
ডিসেম্বরে তুলেছিলাম, অসুবিধা হবে না? না না, অসুবিধা হবে না। চলো নেক্সট, স্যার বলুন, বলো। বললাম আপনি দেখেন যে গ্রেড 2 পার্সেন্টেজের একটা সার্টিফিকেট। মানে সার্টিফিকেট বলে তো কিছু হয় না, অ্যাকচুয়ালি হচ্ছে কি তোমার দেখবে ফাইনাল সেমিস্টারে ওখানে মানে যে সার্টিফিকেটটা, যে মার্কশিটটা তুমি পাও, তো সেখানে হচ্ছে মেনশন থাকে, ঠিক আছে। এবারে তুমি কি করবে না, যদি তোমার হচ্ছে কি পার্সেন্টেজটা মেনশন না থাকে, তাই না, তাহলে তুমি কি করবে না, ওই যে গ্রেড থেকে পার্সেন্টেজ ক্যালকুলেশনে দেখবে একটা ইকুয়েশন ওদের দেওয়া আছে, ওই ইকুয়েশনে তুমি চেঞ্জ করে একটা কাগজে হচ্ছে লিখে নিয়ে যাবে, ওটাই বলেছে আর কি, আর কিছু না। যাতে ওরা ইনস্ট্যান্টলি বুঝতে পারে যে তোমার পার্সেন্টেজটা কত। যে পার্সেন্টেজটা তুমি ফর্ম ফিল আপের সময় বসিয়েছো, তুমি তো এটা ক্যালকুলেশন করে বসিয়েছো, তো সেই ক্যালকুলেশন অনুযায়ী তুমি একটা কাগজে লিখে আমার আমার ক্যালকুলেশনটা করতাম কম্পিটিটিভ এক্সামের জন্য, তো একটা আমার প্রফেসর আছে, প্রফেসর স্যারই করে দিয়েছিলেন, তো সেই নাম্বারটাই আমি বরাবর চালিয়ে এসেছি। একদম মানে সেই নাম্বারটা যেভাবে ক্যালকুলেট করা হয়েছে যে ইকুয়েশনে, সেই মতন করে তুমি করে নিয়ে। আচ্ছা, আর স্যার যাদের তাহলে পার্সেন্টেজ আছে তাদের তো তাহলে তাদের কিছু কোনো লাগবে না, করতে হবে না। তাদের কিছু করতে হবে। না, বাবা, করতে হবে না। স্যার বলছিলাম, আমি আপনাকে কদিন আগে জানিয়েছিলাম আমার এনসিটি সার্টিফিকেট ডিসঅ্যাপ্রুভ দেখাচ্ছে, এটা অনেকবারই হয়েছে। ওটা কলেজ ওটা কম্পালসারি লাগবে না বাবা, ওটা লাগবে না। তোমার যদি না বেরিয়ে থাকে, তোমার আদার যে ডকুমেন্ট গুলো আছে সেগুলো নিয়ে গেলেই হবে। এনসিটি সার্টিফিকেট সবার নেই, তাই না, প্রায় 50% স্টুডেন্টের ক্ষেত্রে নেই, সমস্যা নেই, ওটা যে কম্পালসারি লাগবে আমি না। খুব চিন্তা ছিলাম, না। সেটাই জানতে চাচ্ছিলাম। আর কেউ? স্যার বলছি, শ্রেয়সী আগে বলো। স্যার বলছি ওই এমএসসি থেকে সেমিস্টারে যে মার্কশিট গুলো, ওখানে কনভার্সন যে ফর্মুলাটা, ওটা তো মার্কশিটের পিছনেই লেখা হবে, তাহলে আর কিছু করতে হবে না, আর কিছু করতে হবে না। ঠিক আছে। কৃষ্ণেন্দু বলো। এমএসসির প্রভিশনাল সার্টিফিকেট আছে, কিন্তু পরীক্ষার আগে আমি আমার ডিগ্রি কমপ্লিট হয়ে গেছে, ফাইনাল সার্টিফিকেট পাইনি এমএসসি প্রভিশনাল কাজ হবে, প্রভিশনাল দিয়ে চলবে কাজ। রিক্রুটমেন্ট প্রসেসে প্রভিশনাল সার্টিফিকেটে কাজ হবে। তোমার যদি ডিগ্রি নোটিফিকেশনের আগে যদি ক্লিয়ার হয়ে গিয়ে থাকে, মানে যে 21/7 বলেছে, তো তার আগে যদি ক্লিয়ার হয়ে থাকে তোমার নোটিফিকেশন আগে ক্লিয়ার আছে, তাহলে কোনো সমস্যা নেই, তোমার প্রভিশনাল সার্টিফিকেটেই কাজ হবে। স্যার স্যার এনসিটি অ্যাপ্রুভের জন্য কি রিভাইজ কপি, অর্ডার কপি দুটোই লাগবে? না 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 না, কি বলছো? এনসিটি ওই কলেজে যেটা বিএড অ্যাপ্রুভড আছে আর কি, এনসিটি অ্যাপ্রুভড আছে, তো হ্যাঁ। আমাদের কলেজ থেকে রিভাইজড কপিটা দিয়েছে, অর্ডার কপিও কি লাগবে? না না, ওটা একটাই হলে হবে, যে কোনো একটা প্রমাণ থাকলেই হবে। আচ্ছা, তো আমি Nice. 2020-তে করেছিলাম, কিন্তু এনএসসি সার্টিফিকেট 2025-এ হবে, মানে কোনো- 25 থেকে স্ট্যাম্প লাগিয়ে। কোনো সমস্যা নেই। কাইজার বলো, ঠিক আছে। কাইজার বলো। স্যার বলছিলাম যে আমাদের তো এই সাবকাস্ট গুলো প্রভৃতি আমার ওটা ক্যান্সেল হয়ে গেছে। এখন ব্যাপারটা ছিল কি, আমি আগে এই ব্যাপারে আপনাকে একবার বলেছিলাম, তবু শিওর হওয়ার জন্য জিজ্ঞাসা করছি। বলছি যে আমার তো পুরোনো সার্টিফিকেটটা আছে, ওটাকে আমি তোমাদের যে সার্টিফিকেট, তোমার কাছে যে সার্টিফিকেটটা, কিন্তু যে পুরনো সার্টিফিকেট সেটাইতেই তো কাজ দিচ্ছে, তাই না, যেহেতু এখানে ইন্টিমেশন লেটারে ওবিসি এ ওবিসি বি বলে মেনশন করা আছে, তো তুমি হচ্ছে যদি ওবিসি এ ছিলে বা তুমি যদি ওবিসি বি ছিলে, তোমার কাছে যে সার্টিফিকেটটা আছে বর্তমানে আর যেটা ওল্ড সার্টিফিকেট, সেই দুটো নিয়ে গেলেই কাজ হবে। তোমার কাস্ট বাদ হয়ে গেলে কোনো সমস্যা নেই, আগে নিয়মেই হচ্ছে সব, আগের যে কাস্টগুলো মান্যতা ছিল সেই সিস্টেমেই হচ্ছে, বুঝতে পেরেছো? আর যদি পরবর্তীকালে দেখা গেল রিক্রুটমেন্টের ক্ষেত্রে যদি বাদ দেয়, সেটা আলাদা ব্যাপার, কিন্তু বর্তমানে ওই সার্টিফিকেটেই কাজ হবে। মানে তাহলে পুরানোটাই স্যার, ওই পুরানোটাই নিয়ে যাবো তাই তো? আর ওই নতুনটা তো হচ্ছে, ওটা তো একটু স্পেলিং মিস্টেক ছিল, অ্যাপ্লাই করেছিলাম ডিআইএসডি অফিসে। যেটা স্পেলিং মিস্টেক হয়েছে ওটাই নিয়ে যাবে, তার সাপেক্ষে একটা তুমি হচ্ছে কি এফিডেভিট বার করে নেবে, পুরনো নতুন দুটোই লাগবে। না, এভিডেভিটটা করেছিলাম, এভিডেভিট করে ওরা কারেকশনের জন্য এসডি অফিসে জমা নিয়েছিল, বললো যে আরে বাবা, ইনফরমেশনটা তার তো একটা জেরক্স তো আছে বাবা, জেরক্স আছে স্যার। তাহলে ওটাই নিয়ে যাবে। চলো অর্ক বলো। স্যার বলছিলাম যে আমাদের কেএনইউ যে মানে গ্রাজুয়েশনের যে রেজাল্টটা, সেখানে স্যার যেভাবে যে কনভার্সন ফর্মুলা দেওয়া আছে, সেই মতো স্যার আমরা মানে কনভার্সন করে বসাইনি পার্সেন্টেজটা।
তো স্যার সেখানে কেমন করে করবো, কারণ যদি কেএনইউ পার্সেন্টেজটা করি তাহলে আমার নম্বরটা বাড়ছে, কিন্তু যেহেতু আমরা যেভাবে করেছি কিন্তু নম্বরটা একটু পার্সেন্টেজটা কমে গেছে, সেক্ষেত্রে মানে কেমন করে কি নিয়ে যাবো জিনিসটা? যা বাবা, এটা কি হলো এবারটা, বাড়বে কমবে কেন? হ্যাঁ স্যার, স্যার গ্র্যাজুয়েশনের মার্কসটা স্যার ক্যালকুলেট করেছিলাম। না, সেটা বাড়বে কমবে কেন সেটা আমাকে আগে বোঝাও। তাতে একটা নিয়মেই তো তুমি করেছো। হ্যাঁ কিন্তু স্যার কেএনইউ যে ওয়েব মানে বাংলাদেশের ফর্মুলাটা আছে সেটাতে সিজিপিএ ইন্টু 10, ঠিক আছে? হুম। মানে আমি 7.76 সিজিপিএ পেয়েছি, তো 10 কালে 77.6% হচ্ছে, কিন্তু আমি যে ফর্মুলাটা করেছিলাম যে গ্র্যাজুয়েশনের নম্বরটা ক্যালকুলেট করে তারপরে বসেছিলাম, এখানে আছে 72.1%। দেখো, যেটা যেটা ইউনিভার্সাল নিয়মে যেটা কনভার্সন করা হয় সেই নিয়মে হচ্ছে কি করে তুমি নিয়ে যাও। আর যদি তোমার হচ্ছে কি দু ক্ষেত্রে যদি 60% অ্যাবাভ থাকছে তাহলে কোনো সমস্যা হওয়ার কথা না, ঠিক আছে? ওরা তো হচ্ছে কি এক্সপেন্সের নাম্বারটা মেলানোর জন্য দেখবে, তো যদি তোমার হচ্ছে কি ওটা 60% অ্যাবাভ হয় তাহলে তোমার কোনো সমস্যা হওয়ার কথা না। ওকে স্যার। চলো নেক্সট। স্যার ওটা সেমিস্টারতে স্যার ওটা সবারই ওই প্রবলেম একটু আছে। হ্যাঁ, কি স্যার বলছি সেমিস্টার দিন ওটা মানে সেমিস্টার সিস্টেমে যারা পরীক্ষা দিয়েছিল তাদের ওই 1-2% একটু মানে বেশি কম আছে, ওটা তো ওরা অন্যভাবে ক্যালকুলেট করে আর আমরা তো অন্যভাবে ক্যালকুলেট করছি। ওটা নাম্বার পার্সেন্টেজে আসলে একদম এক্সাক্ট নাম্বার আসে না। আসে না, হ্যাঁ মানে ওটা সবারই ওরা নিয়ে সিজিপিএ তে ছিল সেটাতে ওই যে ইনটু 10 করে পার্সেন্টেজ, তাহলে ওই 1200-র উপরে ওই অত পার্সেন্ট তত পার্সেন্টই হচ্ছে নাম্বার। ওই রেজাল্ট দেখে নাম্বার কাউন্ট করতে গেলে কিন্তু কোনো হিসাব মিলবে না, আমি যেটা দেখেছি। ঠিক আছে, যদি হচ্ছে কি তোমার 60% অ্যাবাভ থাকে দুটো নিয়মেই, তাহলে সেক্ষেত্রে আশা করি সমস্যা হওয়ার কিছু কারণ নেই, ঠিক আছে? চলো, তো আপাতত হচ্ছে কি ম্যাক্সিমাম জন যারা যারা, স্যার হ্যাঁ বলো। স্যার বলছি যে আমার তো বিয়ের পর সারনেমটা চেঞ্জ হয়েছে, তো আমার যে সার্টিফিকেট গুলো আছে সেই সমস্ত কিছু আমার আগের নাম দিয়ে যেটা আছে, তো আমি এই ব্যাপারে আপনাকে বলেছিলাম, তো কোর্টে এফিডেভিট করিয়েছি ওটা। স্যার তাহলে মানে কোর্টের যে এফিডেভিটটা আছে সেটা কি অরিজিনালটা নিয়ে যেতে হবে? হ্যাঁ, অরিজিনালটাও নিয়ে যাবে, জেরক্সও নিয়ে যাবে, দুটো নিয়ে যাবে। স্যার আমি এক জায়গায় শুনছিলাম যে প্রত্যেকবারই অরিজিনাল লাগবে। স্যার প্রত্যেকবার যদি অরিজিনাল লাগে তাহলে প্রত্যেকবারই কোর্টে গিয়ে ওই এফিডেভিট করানো আমার খুব তো মানে হ্যাপা সেটা। আপাতত হচ্ছে কি এখানে যেহেতু ডকুমেন্ট ভেরিফিকেশন, এখানে অরিজিনাল নেবে না, ঠিক আছে? জাস্ট দেখবে আর কি, ঠিক আছে? ঠিক আছে। আমার যতটুকু ধারণা আছে, তো সেক্ষেত্রে হচ্ছে কি তুমি নিয়ে যাবে, তারপরে কি হয় দেখবে, যদি নিয়ে নেয় তখন আবার করতে হবে, কিছু করার নেই। আশা করি নেবে না, ওটা জাস্ট ভেরিফিকেশন, মানে তোমাকে চেক করে দেখবে যে সেই ওই ব্যক্তিটা তুমি কিনা। স্যার এটা তো তাহলে ঠিক আছে। আচ্ছা, এবার হচ্ছে কি তাহলে আমরা মোটামুটি ভাবে, হ্যাঁ আমার একটা লাস্ট কোশ্চেন আছে। হ্যাঁ, স্যার আগে অনুরোধ বলো। স্যার আমি গ্র্যাজুয়েশনে যে নাম্বারটা দিয়েছিলাম, আমি ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার মানে সিস্টেমে পরীক্ষা দিয়েছিলাম, তো সেখানে মানে আমি ওই 800-তে যে নাম্বারটা হয় আর কি, 800-তে মানে 576 ছিল সেই বুঝতে পেরেছি, তুমি নাম্বারটা অনার্সের নাম্বারটা দিয়েছো। হ্যাঁ, অনার্সের ওভারঅল নাম্বার না দিয়ে তুমি অনার্সের হচ্ছে সাপেক্ষে নাম্বারটা দিয়েছো। হ্যাঁ, এটা কি মানে অসুবিধা হবে না তো? না না, সেখানে তো বলা ছিল যে তুমি হচ্ছে কি অনার্সের সাপেক্ষেও দিতে পারো, কোনো সমস্যা নেই। তখন তুমি আর্টসের সাপেক্ষে দিয়েছো, আর ওভারঅল দিলে তোমাকে নাম্বারটা মনে হয় তোমাদের ক্ষেত্রে 1300 সামথিং হবে মনে হয়, তো তার সাপেক্ষে দিলে দিতে পারো। আমি অনার্স সাবজেক্টেই দিয়েছি। ঠিক আছে, কোনো সমস্যা। নেক্সট। হ্যাঁ স্যার আমি ওটাই করেছি। ওকে ওকে, ঠিক আছে, 800 হিসাবেই দিয়েছিলাম। ঠিক আছে, নেক্সট। স্যার হ্যাঁ, আপনি বলো, আপনি বলো। হ্যাঁ স্যার বলছিলাম যে ওই কতটা কেটে যাচ্ছিল তখন, ওই মার্কশিট গুলোতে পার্সেন্টেজ যদি না থাকে তাহলে আমি একটা কাগজে পার্সেন্টেজ করে লিখে নিয়ে যাবো, তাই তো? গ্র্যাজুয়েশন একদম একদম একদম, এমএসসি। হ্যাঁ। নেক্সট। স্যার বলতে এক্সামের পরে স্যার আমার বিয়ে হয়েছে, তো সেক্ষেত্রে কি কোনো ম্যারেজ সার্টিফিকেট বা কিছু লাগবে? এবং অ্যাড্রেস সারনেম চেঞ্জ হয়নি। নো প্রবলেম, কিছু লাগবে না। মনি দিবা বলো। ঠিক আছে স্যার।
স্যার আমি বলছি যে আমি না স্যার একজন এসসি ক্যান্ডিডেট। আমি ক্যাটেগরি আপডেট করার পরও আমার অ্যাপ্লিকেশন ফর্মে জেনারেল এসছে, ইন্টিমেশন লেটারে এসসি এসেছে। তো স্যার কি করবো, ওরকম নিয়ে যাবো? তুমি তুমি আজকে আজকে ওই যে ক্লাসটার পরে, ঠিক আছে, তুমি হচ্ছে কি আবার ওয়েবসাইটে ঢুকবে, দিয়ে সেখানে হচ্ছে কি এখন হচ্ছে অ্যাপ্লিকেশন ফর্ম পাওয়া যাচ্ছে, দেখবে তুমি ডাউনলোড করবে, তোমার আপডেট হয়ে গেছে ওখানে। ওটাই print out। লগ ইন করে আমার প্রোফাইলটা লগ ইন করে ওখান থেকে অ্যাপ্লিকেশন ফর্ম ডাউনলোড করবো? ইয়েস ইয়েস, ওটাই প্রিন্ট আউট করো। তো একই দেখাচ্ছে, আমি কালকে না। করলাম আজকে। না তো হবে না, তোমার যদি ভেরিফিকেশন জায়গা হচ্ছে কি এসি আসে, ওটা কি করে আসবে? ওটা তো কথা নয় বাবা। সেকেন্ড বার যখন লিস্ট বেরিয়েছিল আমি সেই সময় আপডেট করেছিলাম। তাহলে আপডেট যদি করিয়ে থাকো, তাহলে সেই সময় তো তুমি প্রিন্ট আউট করেছিলে, মানে ডাউনলোড করেছিলে। হ্যাঁ, মানে আপডেট করার পর সেকেন্ড যে একটা প্যানেল বেরোলো, মানে যারা পরে আপডেট করলো হুম। তাদের যে একটা সেকেন্ড লিস্ট বেরোলো, সেই লিস্টে নামটা বেরিয়েছে। তো ও মানে তখন কোর্ট কেস তখন- করার পরে যে যারা করেছিলে তার মধ্যে তুমি ছিলে নাকি? হ্যাঁ কোর্ট কেস করার পরে যেটা ডেট বেরিয়ে যাওয়ার পরে অনেকে আবার করলো না, তো তার মধ্যে হ্যাঁ, তুমি ছিলে হ্যাঁ, নাকি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ও তাহলে তো তোমার আসলে তো যখন হয়েছিল আপডেট করার তখন আমার জানি না কিভাবে আমি করতে পারিনি, তখন মিস হয়ে গেছিল ওটা। যাই হোক, ওটা এত কথা বলে তো লাভ নেই। আমার কথা হচ্ছে কি, তুমি পরবর্তীকালে করেছিলে, করার পরে যখন তুমি ফর্মটা ডাউনলোড করেছিলে তখন কি আসেনি, দেখায়নি? স্যার এটা রেজাল্ট বেরোনোর পরে একটা প্যানেল বেরিয়ে গেল প্রথম, তারপরে তো এসসি আপডেট হয়েছে, আবার ক্যাটেগরি আপডেট হয়েছে। আরে আমি তোমাকে একটা বলছি, তুমি অন্য কথা বলে যাচ্ছ। আমি বলছি যখনই তুমি করো না কেন, যখন তুমি আপডেট করলে তারপরে তো তুমি ফর্মটা ডাউনলোড করেছিলে। তখন না, তখনও একই আসছিল, জেনারেলি যা আসছিল। আপডেট করার পরে কি করে কি আসবে? আর তোমার লিস্ট আপডেট করার পর সেই জায়গাটা, মানে আমার ফর্মে কোনো চেঞ্জ হয়নি, কিন্তু ওরা আলাদা করে আরেকটা স্কিম দিয়েছিল, আলাদা পেপার মানে মেসেজ টাইপের দিয়েছিল। তো সেটা সেটা তোমরা হচ্ছে ওই যে একটা হ্যাঁ, সেটা আছে। ওটা প্রিন্ট আউট করে নেবে, ওটা সঙ্গে করে নিয়ে যাবে, আচ্ছা ঠিক আছে? ওই যে যেটা পরবর্তীকালে যেটা লিস্ট আউট হয়েছিল যে কজনের, তার মধ্যে তোমার যে নাম ছিল এবং সেখানে যে এসসি বলে বেরিয়েছিল, তাহলে যদি বর্তমানেও ফর্মটা প্রিন্ট আউট করার পরেও তোমার আসছে না, তাহলে তুমি ওটা রাখবে, বলবে যে এই জিনিস ঘটেছিল, এই সাপেক্ষে আমার এসসি কাস্ট রয়েছে, তো এটাই হচ্ছে আমার প্রমাণ। থ্যাংক ইউ। চলো নেক্সট। হ্যাঁ বলো বলো। আমি স্যার ছিলাম না, জানি না একটা বিষয় আলোচনা হয়েছে কিনা, ওই যে কলেজের যে বিএড কলেজগুলোর যে ইউনিভার্সিটি অ্যাফিলিয়েশন সার্টিফিকেট, এর আগের বার অনেকে বলছিল 11-12 এর ক্ষেত্রে নাকি এর আগের ডিগ্রির সময় নাকি তোমার হচ্ছে এনসিডি সার্টিফিকেট আছে? হ্যাঁ হ্যাঁ তাহলে আর কিছু লাগবে না, ওটা নিয়ে যাবে আর বিএড এর সার্টিফিকেট মার্কশিট নিয়ে যাবে, আর কিছু জেনে লাভ নেই। অ্যাফিলিয়েশন কিছু লাগবে না, তাই তো? না। চলো, তো আজকে মোটামুটি সেলফ ইন্ট্রোডাকশনের ক্লাস, ঠিক আছে? তো আমি যারা যারা রেসপন্স করেছে তাদের নামগুলো একবার বলে দিচ্ছি এবং সেই অনুযায়ী আমি ডাকছি। প্রিয়া সাহা, সুপ্রিয়া সিট, শত্রুতা দাস, সাগরিকা ঘোষ, আফরিন শবনম, সুস্মিতা সাহা, অয়ন্তিকা দাস, অপর্ণা মাইতি, সুস্মিতা রঞ্জিত, সন্দীপন দাস, রিম্পি খাড়া, নেক্সট অপর্ণা মাইতি, ঋতুপর্ণা দাস অধিকারী, মধুমিতা ঘোষ, আর নীলকান্ত গড়াই, ভৈরব বিশ্বাস, রিম্পি খাড়া, তারপর রয়েছে মামনি মণ্ডল, শোভা মিশ্র। আচ্ছা তোমরা 2-3 বার করে লিখেছো কেন গো? শম্পা লায়ক, জুনাইদ মোল্লা, অয়ন্তিকা দাস, আচ্ছা কাকলি মণ্ডল, পূজা মণ্ডল, কাইজার আলম, শাহিনা রহমান, সৈকত ভৈরব, ঠিক আছে? এদের নামগুলো যাদের বললাম তারা মোটামুটি সেলফ ইন্ট্রোডাকশন আজকে দেবে। চলো প্রিয়া শুরু করো, রেডি থাকবে সুপ্রিয়া সিট। স্যার শুরু করবো? হ্যাঁ শুরু করো। নমস্কার স্যার, আমি প্রিয়া সাহা, দক্ষিণ দিনাজপুর জেলার অন্তর্গত কমলাপুর শহর থেকে এসেছি। আমি 2013 সালে নর্থ বেঙ্গল ইউনিভার্সিটির আন্ডারে চারগঞ্জ কলেজ থেকে মাইক্রোবায়োলজি বিষয়ের উপরে স্নাতক ডিগ্রিটি অর্জন করি। 2018 সালে রায়গঞ্জ ইউনিভার্সিটি থেকে মাইক্রোবায়োলজি বিষয়ের উপরে স্নাতকোত্তর ডিগ্রিটি অর্জন করি। তারপর 2021 সালে
রায়গঞ্জ এডুকেয়ার টিচার্স ট্রেনিং কলেজ থেকে আমি আমার বিএড ডিগ্রিটি সম্পন্ন করি। অবসর সময় আমি গান করতে এবং গান শুনতে এবং বই পড়তেও ভালোবাসি। ধন্যবাদ স্যার। ওকে, আচ্ছা, ঠিক আছে। সুপ্রিয়া সিট রেডি থাকবে, শতদ্রুতা। দেখা যাচ্ছে। শুরু করো। আমার নাম সুপ্রিয়া সিট, আমি পূর্ব মেদিনীপুর জেলার এগরা থানার অন্তর্গত সূত্রী গ্রাম থেকে আসছি। আমি 2017 সালে রাজা নরেন্দ্রলাল খান উমেন্স কলেজ থেকে জুলজি বিষয়ে গ্রাজুয়েশন কমপ্লিট করেছি। 2019 সালে আমি বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয় থেকে জুলজি বিষয়ে মাস্টার ডিগ্রি কমপ্লিট করেছি। 2019-20 সেশনে দ্য ওয়েস্ট বেঙ্গল ইউনিভার্সিটি অফ টিচার্স ট্রেনিং এডুকেশন প্ল্যানিং অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন ইউনিভার্সিটির আন্ডারে দ্য ইনস্টিটিউট অফ একাডেমিক এক্সেলেন্স বিএড কলেজ থেকে আমার বিএড ডিগ্রিটা অর্জন করেছি। অবসর টাইমে আমি গাছ লাগাতে, বই পড়তে এবং প্রকৃতির সঙ্গে সময় কাটাতে ভালোবাসি। থ্যাংক ইউ স্যার। ওকে, ঠিক আছে। শতদ্রুতা রেডি থাকবে, সাগরিকা। শোনা যাচ্ছে তো? শুরু করো। হ্যাঁ, নমস্কার স্যার, আমার নাম শতদ্রুতা দাস। আমি হুগলি জেলার ব্যান্ডেল থেকে আসছি এবং আমি 2017 সালে বিএসসি কমপ্লিট করেছি বায়োটেকনোলজি বিষয়ে কল্যাণী ইউনিভার্সিটির আন্ডারে কল্যাণী মহাবিদ্যালয় কলেজ থেকে, এবং 2019 সালে আমি এমএসসি কমপ্লিট করেছি বায়োটেকনোলজি বিষয়ে বিশ্বভারতী ইউনিভার্সিটি থেকে। তারপর আমি বিএড কমপ্লিট করেছি 2021 সালে কল্যাণী ইউনিভার্সিটির এডুকেশন ডিপার্টমেন্ট থেকে। বর্তমানে আমি টিচিং রিলেটেড পরীক্ষার জন্য নিজেকে প্রস্তুত করছি এবং অবসর সময় আমি আমার পরিবারের সাথে সময় কাটাতে ভালোবাসি। থ্যাংক ইউ স্যার। ওকে, ঠিক আছে। সাগরিকা রেডি থাকবে, আফরিন। স্যার শোনা যাচ্ছে? হ্যাঁ, শুরু করো। ধন্যবাদ স্যার আমাকে নিজের সম্পর্কে বলতে দেওয়ার জন্য। আমি সাগরিকা ঘোষ, আমার বাড়ি হুগলি জেলার অন্তর্গত শান্তিপুরে। 2017 সালে কল্যাণী ইউনিভার্সিটির অন্তর্গত কৃষ্ণনগর গভর্নমেন্ট কলেজ থেকে আমি পিজিডিটি বিষয়ে গ্রাজুয়েশন করেছি। 2017-19 ব্যাচে বাবা সাহেব আম্বেদকর এডুকেশন ইউনিভার্সিটি দুর্গাপুর আনন্দময়ী বিএড কলেজ থেকে বিএড ডিগ্রি লাভ করি। বর্তমানে শিক্ষক নিয়োগ সংক্রান্ত প্রিপারেশন নিচ্ছি এবং তার সাথে সাথে গৃহ শিক্ষকতার সাথে যুক্ত আছি। অবসর সময়ে রান্না করতে, ভরসা দিতে ভালোবাসি। ওকে, ঠিক আছে, ভালো বলেছি। আফরিন রেডি থাকবে, সুস্মিতা সাহা। স্যার আসবো? আসুন, বসুন, নিজের সম্বন্ধে বলুন। ধন্যবাদ। নমস্কার স্যার, আমার নাম আফরিন স্বপ্ন। আমি মুর্শিদাবাদ জেলার ডোমকল থেকে আসছি। আমার গ্রাজুয়েশন কমপ্লিট হয়েছে 2020 সালে কল্যাণী ইউনিভার্সিটির আন্ডারে বহরমপুর কৃষ্ণনাথ কলেজ থেকে জুলজি বিষয়। পরবর্তীকালে আমি জুলজি বিষয় নিয়ে 2022 সালে মাস্টার্স কমপ্লিট করি কল্যাণী ইউনিভার্সিটি থেকে। তারপর আমি 2022-24 সেশনে আমার বিএড ট্রেনিংটি কমপ্লিট করেছি বাবা সাহেব আম্বেদকর ইউনিভার্সিটির আন্ডারে বসন্তপুর এডুকেশন কলেজ থেকে। বর্তমানে আমি গৃহ শিক্ষকতার সঙ্গে যুক্ত আছি। অবসর সময় প্রকৃতি থেকে সময় কাটাতে ভালো। ধন্যবাদ। ওকে, ঠিক আছে। সুস্মিতা রেডি থাকবে, ওয়েন্তিকা। দেখা যাচ্ছে, শোনা যাচ্ছে? হ্যাঁ, শুরু করো। নমস্কার, আমি সুস্মিতা সাহা। আমি নদিয়া জেলার অন্তর্গত শান্তিপুর শহর থেকে আসছি। আমি 2016 সালে শান্তিপুর কলেজ থেকে বোটানিতে অনার্স নিয়ে আমার গ্রাজুয়েশন কমপ্লিট করেছি। 2018 সালে কল্যাণী ইউনিভার্সিটি থেকে আমার মাস্টার ডিগ্রি কমপ্লিট করেছি। 2020 সালে শান্তিপুর সিবিটিআই অ্যাডিশনাল বিএড কলেজ থেকে আমার বিএড ডিগ্রি কমপ্লিট করে বর্তমানে আমি চিত্রাগড় বিশ্ববিদ্যালয়ে পার্ট টাইম টিচার হিসেবে নিযুক্ত আছি। এর সাথে সাথে আমি গৃহ শিক্ষকতার সঙ্গেও যুক্ত আছি। আর অবসর সময়ে আমি ছবি আঁকতে পছন্দ করি। ধন্যবাদ। ওকে, ঠিক আছে। ওয়েন্তিকা রেডি থাকবে, অপর্ণা মাইতি। নমস্কার স্যার, আমি অরুণিকা দাস। আমি পূর্ব বর্ধমান জেলার জামালপুর থানার অন্তর্গত ভবানীপুর গ্রাম থেকে আসছি। 2018 সালে আমি বর্ধমান বিশ্ববিদ্যালয়ের অন্তর্গত চন্দননগর কলেজ থেকে জুলজিতে গ্রাজুয়েশন করেছি এবং 2020 সালে কল্যাণী ইউনিভার্সিটি থেকে জুলজিতে এমএসসি করেছি। এরপর 2022 সালে বর্ধমান বিশ্ববিদ্যালয়ের অন্তর্গত নিরিতা মহন্তা কলেজ অফ এডুকেশন থেকে বিএড ডিগ্রি কমপ্লিট করেছি। বর্তমানে আমি চাকরির পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছি এবং এর সাথে সাথে আমি গৃহ শিক্ষকতার সাথেও যুক্ত আছি। থ্যাংক ইউ। ওকে, ঠিক আছে। অপর্ণা রেডি থাকবে, সুস্মিতা রঞ্জিত। স্যার দেখা শোনা যাচ্ছে? শুরু করো। নমস্কার স্যার, আমি অপর্ণা মাইতি। আমি হাওড়া জেলার উদয়নারায়ণপুর থানা চিত্রসেনপুর গ্রাম থেকে আসছি।
আমি 2018 সালে কলকাতা বিশ্ববিদ্যালয়ের অন্তর্গত রামসাগর কলেজ থেকে আমার গ্র্যাজুয়েশন ডিগ্রি কমপ্লিট করি জিওলজি বিষয়ে এবং তারপর 2018 শিক্ষাবর্ষে বাবা সাহেব আম্বেদকর ইনস্টিটিউট অফ এডুকেশন কলেজের আন্ডারে একটি কলেজ রামকৃষ্ণ মিশন ইনস্টিটিউট অফ এডুকেশন থেকে আমি আমার বিএড ডিগ্রি অর্জন করি লাইফ সায়েন্স এবং বর্তমানে আমি একজন গৃহশিক্ষিকা এবং অবসর সময় আমি গাছ লাগাতে পছন্দ করি। ধন্যবাদ। ওকে, ঠিক আছে। সুস্মিতা রঞ্জিত, রেডি থাকবে সন্দীপন দাস। আসুন, বসুন, নিজের সম্বন্ধে বলুন। আমি পূর্ব মেদিনীপুর জেলা শহর থেকে আসছি। আমি 2012 সালে জিওলজিতে বিএসসি করেছি বিদ্যাসাগর ইউনিভার্সিটির অন্তর্গত রাজা নরদুল্লাহ কলেজ থেকে। 2014 সালে আমি জিওলজিতে এমএসসি করেছি বিদ্যাসাগর ইউনিভার্সিটি থেকে। সুতান কলেজ অফ ফিজিক্স এডুকেশন থেকে। আমার পশ্চিমবঙ্গে আমার হাতে কাজ করতে ভালো লাগে। আমি গাছ লাগাতে ভালোবাসি। আমি 2016 সালে চাকরি শিক্ষিকা। আমার স্কুল হলো পূর্ব মেদিনীপুর জেলা কুলদীপুর থানার অন্তর্গত কালিকাপুরি সারদস্তুরি। ওকে, ঠিক আছে। সন্দীপন, রেডি থাকবে রিম্পি খাড়া। না, রিম্পির হয়ে গেছে মনে হয়। সন্দীপন শুরু করো। না স্যার, আমার হয়নি এখন। ঠিক আছে, রেডি থাকো। সন্দীপন শুরু করো। নমস্কার স্যার, আমি সন্দীপন দাস। আমি উত্তর চব্বিশ পরগনা জেলার গোবরডাঙ্গা থেকে আসছি। আমি 2012 সালে স্থানীয় গোবরডাঙ্গা কাটোয়া উচ্চ বিদ্যালয় থেকে মাধ্যমিক এবং 2014 সালে একই বিদ্যালয় থেকে উচ্চ মাধ্যমিক পাশ করেছি। এরপর আমি 2017 সালে পশ্চিমবঙ্গ রাষ্ট্রীয় বিশ্ববিদ্যালয়ের অন্তর্গত আচার্য প্রফুল্লচন্দ্র কলেজ থেকে প্রাণীবিদ্যা বিষয়ে স্নাতক ডিগ্রি অর্জন করেছি এবং এরপর 2019 সালে একই বিশ্ববিদ্যালয়ের অন্তর্গত বারাসাত গভর্নমেন্ট কলেজ থেকে আমি প্রাণীবিদ্যা বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছি এবং এরপর 2021 সালে আমি ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটির আন্ডারে বিএড ডিগ্রিটি অর্জন করেছি এবং বর্তমানে আমি গৃহ শিক্ষকতার সঙ্গে যুক্ত আছি এবং আমার অবসর সময় গান করতে এবং ছবি আঁকতে ভালোবাসি। ধন্যবাদ। দেখতে পাচ্ছ, দীর্ঘদিন চর্চায় না থাকলে কি হয়, বুঝতে পেরে পারলে? হ্যাঁ স্যার। তাহলে বাকিদের তুলনায় তোমারটা দেখতে পেলে কেমন? হ্যাঁ স্যার, চর্চায় একটু ইয়ে হয়ে গেছে। চর্চায় থাকতে হবে। ঠিক আছে, প্র্যাকটিস করলে আবার ঠিক হয়ে যাবে। ওকে, রিম্পি শুরু করো। স্যার দেখা যাচ্ছে, শোনা যাচ্ছে? হ্যাঁ, শুরু করো। নমস্কার স্যার, আমার নাম রিম্পি খাড়া। আমি দক্ষিণ চব্বিশ পরগনা জেলার বিদ্যানগর গ্রাম থেকে আসছি। আমি 2020 সালে ক্যালকাটা ইউনিভার্সিটির অন্তর্গত বিদ্যানগর কলেজ থেকে আমার বিএসসি ডিগ্রি জুলজি বিষয়ের উপর কমপ্লিট করেছি এবং এরপর আমি 2022 সালে ডায়মন্ড হারবার উমেন্স ইউনিভার্সিটি থেকে জুলজি বিষয়ের উপর আমার এমএসসি ডিগ্রি কমপ্লিট করেছি এবং 2022-24 সেশনে আমি বাবা সাহেব আম্বেদকর এডুকেশন ইউনিভার্সিটির অন্তর্গত ইনস্টিটিউট অফ এডুকেশন ফর উমেন ইনস্টিটিউট হাউস থেকে আমি আমার বিএড ডিগ্রি কমপ্লিট করেছি। বর্তমানে আমি একটি স্কুলে পড়াই, তার সাথে সাথে আমি গৃহশিক্ষিকার কাজও করে থাকি এবং অবসর সময় আমার রান্না করতে, ছবি আঁকতে, গান গাইতে খুব ভালো লাগে। ধন্যবাদ স্যার। ওকে, ঠিক আছে। স্যার বলছিলাম, মানে মাধ্যমিক আর উচ্চ মাধ্যমিকটা কি বলার দরকার আছে? চাইলে বলতে পারে, না চাইলে স্কিপ করতে পারে, কোনো সমস্যা নেই। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, এরপর হচ্ছে ঋতুপর্ণা দাস অধিকারী। রেডি থাকবে মধুমিতা ঘোষ। নমস্কার স্যার, আমার নাম ঋতুপর্ণা দাস অধিকারী। আমি পূর্ব মেদিনীপুর জেলার কাঁথি থেকে আসছি। আমি 2016 সালে বিদ্যাসাগর ইউনিভার্সিটির অন্তর্গত বাচ্চুবিহারী মহাবিদ্যালয় থেকে বটানি বিভাগে অনার্স কমপ্লিট করেছি এবং 2018 সালে বিদ্যাসাগর ইউনিভার্সিটি থেকে বটানিতে এমএসসি কমপ্লিট করেছি। 2018-20 সেখানে WBUTTP এর অন্তর্গত রানীবালা কলেজ অফ টিচার্স এডুকেশন থেকে আমার বিএড সম্পন্ন করেছি। তারপর বর্তমানে আমি বিভিন্ন পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছি। অবসর সময়ে আমার গল্পের বই পড়তে, গান গাইতে এবং বাগানে ফুলচর্চা করতে ভালো লাগে। ধন্যবাদ। ওকে, কিন্তু এখনো পর্যন্ত তোমার সড়গড় হলো না, তাই না? নিজে ঘরে প্র্যাকটিস করো, ঘরে নিজে হচ্ছে নিজের কাছে হচ্ছে বলো, ঠিক আছে?
যদি নিজের কাছে নিজে বলো তাহলে দেখবে অনেকটাই হচ্ছে কি রিকভারি হয়ে যাবে। চলো, মধুমিতা ঘোষ রেডি থাকবে, নীলকান্ত গোড়াই। নমস্কার স্যার, আমার নিজের সম্পর্কে কিছু বলার সুযোগ দেওয়ার জন্য। স্যার, আমার নাম মধুমিতা ঘোষ। আমি পূর্ব বর্ধমান জেলার পূর্বশ্রী থানার অন্তর্গত একটি ছোট্ট গ্রাম দিকপুর থেকে আসছি। আমি 2018 সালে নবদ্বীপ বিদ্যাসাগর কলেজ থেকে বোটানি বিভাগে স্নাতক কমপ্লিট করি এবং 2018 শিক্ষাবর্ষে প্রশান্ত দাশগুপ্ত কলেজ অফ এডুকেশন থেকে বিএড ডিগ্রিটি অর্জন করি এবং বর্তমানে আমি বিভিন্ন চাকরির পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছি। এবং আজকে আমি আপনাদের সামনে উপস্থিত একজন শিক্ষিকা হওয়ার লক্ষ্যে। আর অবসর সময়ে আমি বাড়ির উঠোনে সবজির গাছপালা লাগাতে এবং রান্না করতে ভালোবাসি। ধন্যবাদ। ওকে, ঠিক আছে। চলো নেক্সট, নিশিকান্ত রেডি থাকবে, ভৈরব। আচ্ছা, ভৈরব শুরু করো। রেডি থাকবে রিম্পি, রিম্পি হলো। রেডি থাকবে মামুনি। ভৈরব, শোনা যাচ্ছে স্যার? হ্যাঁ শুরু করো। নমস্কার স্যার, আমার নাম ভৈরব বিশ্বাস। আমি পুরুলিয়া জেলার অন্তর্গত বরজাপুর গ্রামের বাসিন্দা। আমি 2017 সালে পুরুলিয়া সিধু-কানু বিশ্ব ইউনিভার্সিটির অন্তর্গত পুরুলিয়া জগন্নাথ কিশোর কলেজ থেকে মাইক্রোবায়োলজিতে গ্রাজুয়েশন ডিগ্রিটি সম্পন্ন করেছি। তারপর 2021 সালে বিএড ডিগ্রিটি ওয়েস্ট বেঙ্গল ইউনিভার্সিটির অন্তর্গত আমি আনন্দময় গুরুকুল টিচার ট্রেনিং কলেজ থেকে সম্পন্ন করেছি। অবসর সময়ে আমি বাগানে পরিচর্যা করতে ভালোবাসি, আর আমার শখ হলো সাঁতার কাটা, যা আমাকে শারীরিক ও মানসিকভাবে সুস্থ রাখতে সাহায্য করে। ধন্যবাদ স্যার। ঠিক আছে, তোমারও ভয় কাজ করছে, প্র্যাকটিস দীর্ঘদিন হয়নি তাই। ঠিক আছে, নেক্সট মামনি। রেডি থাকবে শোভা। শোভা শুরু করো। স্যার শোনা যাচ্ছে, দেখা যাচ্ছে? হ্যাঁ শুরু করো। হ্যাঁ স্যার, নমস্কার। আমি শোভা মিশ্র। আমি পূর্ব বর্ধমান জেলার কেতুগ্রাম থানার অন্তর্গত কাঞ্জা গ্রাম থেকে আসছি। আমি 2018 সালে বর্ধমান বিশ্ববিদ্যালয়ের অন্তর্গত কাটোয়া কলেজ থেকে আমি আমার জিওলজি কোর্সটি কমপ্লিট করি এবং বর্তমানে এবং 2018 ব্যাচে আমি বর্ধমান বিশ্ববিদ্যালয়টির অন্তর্গত রাজগুরু বিএড কলেজ থেকে আমি আমার বিএড কোর্সটি কমপ্লিট করি। বর্তমানে যে সমস্ত কম্পিটিটিভ এক্সাম গুলো হচ্ছে, বিশেষ করে শিক্ষক নিয়োগ সংক্রান্ত যে সমস্ত এক্সাম গুলো হচ্ছে, তার জন্য প্রিপারেশন নিচ্ছি। নতুন জিনিস শিখতে এবং শেখাতে খুবই ভালো লাগে, বাচ্চাদের সঙ্গে সময় কাটাতে ভালো লাগে, আর অবসর সময় আমার গান শুনতে এবং অল্পস্তর গান করতেও ভালো লাগে। ধন্যবাদ স্যার। ওকে, ঠিক আছে। ঠিক আছে, থ্যাংক ইউ। শম্পা লায়েক রেডি থাকবে জুনাই। আচ্ছা, জুনাইদ শুরু করো। রেডি থাকবে অয়ন্তিকা। নমস্কার স্যার, আমার নাম জুনাইদ মোল্লা। আমি উত্তর কাছড়া হাওড়া জেলা থেকে আসছি, যেখান থেকে আমার স্কুলিং কমপ্লিট করা। আমি 2019 সালে ইউনিভার্সিটি অফ ক্যালকাটার আন্ডার থেকে বিএসসি কেমিস্ট্রি অনার্স সম্পন্ন করি। তারপর আমি রমা রামকৃষ্ণ মিশন থেকে আমি মাস্টার সম্পন্ন করি। তারপর আমার বিএড করার পাশাপাশি বিভিন্ন ন্যাশনাল লেভেলের এক্সাম, যেমন সিএসআই, নেট, গেট, ওয়েস্ট বেঙ্গল সেট, টেটের পেপার 1, পেপার 2 প্রভৃতি এক্সাম আমি কোয়ালিফাই করি। শিক্ষকতার প্রতি তীব্র ভালোবাসার জন্য আমি 2025 সালে কেন্দ্রীয় বিদ্যালয়ের ছাত্রাবাসে একজন কন্ট্রাকচুয়াল টিচার হিসেবে নিয়োগ পাই। ছোটবেলা থেকে গড়ে তোলা শিক্ষকতার স্বপ্নকে পূরণের উদ্দেশ্যে আমি বর্তমানে বিভিন্ন টিচিং গ্রেডের এক্সামের জন্য পড়াশোনা করছি। ওকে, ঠিক আছে। অয়ন্তিকা রেডি থাকবে কাকলি। অয়ন্তিকা, কাকলি রেডি থাকবে পূজা। দেখা যাচ্ছে? হ্যাঁ শুরু করো। নমস্কার স্যার, আমার নাম কাকলি মন্ডল। আমি আসছি পশ্চিম বর্ধমান জেলার দুর্গাপুর থেকে। আমি জুলজি বিষয় নিয়ে বিএসসি ডিগ্রিটি কমপ্লিট করেছি 2019 সালে।
সিধুকানু বিরসা ইউনিভার্সিটির অন্তর্গত রঘুনাথপুর কলেজ থেকে। এবং আমি জুলজি বিষয় নিয়ে এমএসসি ডিগ্রিটি কমপ্লিট করেছি 2021 সালে সিধুকানু বিরসা ইউনিভার্সিটি থেকে। এবং আমার বিএড ডিগ্রিটি কমপ্লিট করেছি 2021 সিজনে বাবা সাহেব আম্বেদকর ইউনিভার্সিটির অন্তর্গত ফুলফিল কলেজ অফ এডুকেশন। অবশ্য সময় আমি প্রকৃতির সাথে সময় কাটাতে ভালোবাসি। ধন্যবাদ। ভালো না বাবা, আর একটু ভালো করে করবে। হ্যাঁ, ভালো করে করবে, ঠিক আছে। স্যার বলছিলাম যে আমার রেজাল্টে বিএড এর এটা মানে সার্টিফিকেটে ওই টিচার ডাব্লিউবিটি টিচার ট্রেনিং ওটা লেখা আছে, তাহলে কি আমরা বাবা সাহেব বলবো না ওটাই বলবো? যেটা তোমার যেটা যেটা লেখা আছে সেটাই বলো। ওয়েস্ট বেঙ্গল টিচার্স ট্রেনিং এডুকেশন। একদম একদম। ঠিক আছে। চলো নেক্সট, পূজা। रेडी থাকবে কাইজার। नमस्कार सर, मेरा नाम पूजा मंडल है। मैं इच्छापुर उत्तर 24 परगना की रहने वाली हूँ। मैंने अपनी स्नातक की डिग्री कैलकाटा विश्वविद्यालय के अंतर्गत 2017 में लेडी ब्रह्मन कॉलेज से पूर्ण किया है। इसके पश्चात मैंने अपनी बीएड की डिग्री WBUTT PA विश्वविद्यालय के अंतर्गत कोलकाता टीचर्स ट्रेनिंग कॉलेज से 2020 में पूर्ण किया है। मैंने 2022 और 2023 वर्ष में केंद्रीय विद्यालय नंबर 2 इच्छापुर में प्राथमिक शिक्षक के रूप में कार्य किया है। इस दौरान मुझे बच्चों को पढ़ाने का व्यवहारिक रूप से मौका मिला है। धन्यवाद। ওকে, ঠিক আছে। কাইজার রেডি থাকবে সাইনা। নমস্কার স্যার, আমার নাম কাইজার আলম মোল্লা। আমি উত্তর 24 পরগনার মিনাখা থানার মঠবাড়ি গ্রাম থেকে এসেছি। আমি 2013 সালে কলকাতা বিশ্ববিদ্যালয়ের অন্তর্গত সুরেন্দ্রনাথ কলেজ থেকে বটনি অনার্স কমপ্লিট করি। 2013-14 সেশনে আমি কুরুক্ষেত্র ইউনিভার্সিটির আন্ডারে CH কাপুরিরং কলেজ অফ এডুকেশন থেকে আমার বিএড ডিগ্রিটি সম্পন্ন করি। 2016 সালে বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স কমপ্লিট করি বটনিতে। তারপরে স্যার 2018 থেকে 19 সাল পর্যন্ত আমি একটি সরকারি বিদ্যালয়ে ডেপুটেশন ভ্যাকান্সিতে শিক্ষকতা করার সুযোগ পেয়েছিলাম। 2022 সাল থেকে আমি একটি স্কুলে ICT স্কুল কোঅর্ডিনেটর হিসেবে কর্মরত। অবসর সময়ে প্রকৃতির সঙ্গে সময় কাটাতেই আমার ভালো লাগে। থ্যাংক ইউ স্যার। ওকে, ঠিক আছে। আজমিনা রেডি থাকবে কৃষ্ণেন্দু। শুরু করবো? হ্যাঁ, শুরু করো। গুড মর্নিং স্যার, আমি শাহিনা রহমান। আমি উত্তর 24 পরগনা জেলার দেগঙ্গা থানার অন্তর্গত কানপুর গ্রাম থেকে এসেছি। আমি 2016 সালে মাধ্যমিক এবং 2018 সালে উচ্চ মাধ্যমিক পাশ করি এবং 2021 সালে শ্রী চৈতন্য কলেজ থেকে প্রাণীবিদ্যায় স্নাতক লাভ করি এবং 2023 সালে বাবা সাহেব ইউনিভার্সিটির অন্তর্গত আদর্শ কলেজ অফ এডুকেশন থেকে আমার বিএড ডিগ্রিটি অর্জন করেছি। বর্তমানে আমি শিক্ষক শিক্ষিকা নিয়োগ সংক্রান্ত বিভিন্ন পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছি এবং অবসর সময়ে আমার গাছ লাগাতে ও ছবি আঁকতে ভালো লাগে। ধন্যবাদ। ওকে, ঠিক আছে। চলো এরপর আমরা ডেকে নেবো হাজমিনাকে। হাজমিনা শুরু করো। হাজমিনা শুরু করো। নমস্কার স্যার, হ্যাঁ, হ্যালো। আমার নাম হাজমিনা খাতুন। আমি বীরভূম জেলার পাড়ি থানা অন্তর্গত কি বলো, বলো। গ্রাম থেকে এসেছি। আমি 2008 সালে মাধ্যমিক পাস করি এবং 2010 সালে উচ্চ মাধ্যমিক পাস করি। এবং 2014 সালে আমি গ্রাজুয়েশন ডিগ্রিটা অর্জন করি বর্তমানে ক্লাস চলছে, বলো কি বলছো। বিশ্ববিদ্যালয় কলেজ থেকে। এবং 2018 সালে আমি এমএসসি ডিগ্রিটা অর্জন করি হিমালয়ান ইউনিভার্সিটি থেকে ফিলোসফি বিষয়ের উপর। 499 আমাকে হোয়াটসঅ্যাপ করে আমি ডিটেলসটা পাঠিয়ে দিচ্ছি। ওকে, ঠিক আছে হাজমিনা। এবারে রেডি থাকবে, এবারে দেবে কৃষ্ণেন্দু। রেডি থাকবে মৌসুমী চক্রবর্তী মিদ্যা। ধন্যবাদ স্যার। শুরু করো, শুরু করো। আমার নাম কৃষ্ণেন্দু ভৌতিক। আমি পূর্ব মেদিনীপুর জেলা ময়না থানার অন্তর্গত বাচ্চাগ্রাম থেকে এসেছি। আমি 2020 সালে বিদ্যাসাগর ইউনিভার্সিটির অন্তর্গত
গ্রাজুয়েশন ডিগ্রি সম্পূর্ণ করি। 2023 সালে বাবা সাহেব আম্বেদকর এডুকেশন ইউনিভার্সিটির অন্তর্গত আশালতা টিচার্স ট্রেনিং ইনস্টিটিউট থেকে লাইফ সায়েন্স বিষয়ে বিএড সম্পূর্ণ করি। 2025 সালে সেন্ট্রাল ইউনিভার্সিটি অফ সাউথ ইন্ডিয়া থেকে লাইফ সায়েন্স বিষয়ে মাস্টার ডিগ্রি সম্পূর্ণ করি। আমার অবসর সময়ে গান শুনতে এবং পরিবারের সাথে সময় কাটাতে ভালো লাগে। ধন্যবাদ। ওকে, একটু আর প্র্যাকটিস করে নেবে, হ্যাঁ, একটু আটকে যাচ্ছ, তো স্মুথলি করার চেষ্টা করো। ওকে স্যার। মৌসুমী চক্রবর্তী মিদ্যা, দেখা যাচ্ছে, শোনা যাচ্ছে? হ্যাঁ শুরু করো। নমস্কার স্যার, আমি মৌসুমী চক্রবর্তী মৃধা। আমি নদিয়া জেলার অন্তর্গত হাসখালী ব্লকের মধ্যে বগুলা নামক জায়গা থেকে এসেছি। আমি 2012 সালে আমি গ্রাজুয়েশন কমপ্লিট করেছি বোটানি অনার্স নিয়ে কল্যাণী ইউনিভার্সিটির আন্ডারে এবং কৃষ্ণনগর গভর্নমেন্ট কলেজ থেকে। এবং 2014 সালে আমি বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় থেকে আমার মাস্টার ডিগ্রি কমপ্লিট করেছি বোটানি অনার্স নিয়ে। এবং 2021-22 সেশনে আমি আমার বিএড কমপ্লিট করেছি বাবা সাহেব আম্বেদকর ইউনিভার্সিটির আন্ডারে ঋষি অরবিন্দ কলেজ থেকে। বর্তমানে আমি শিক্ষকতা যুক্ত যে চাকরি পরীক্ষা আছে সেগুলোর জন্য প্রিপারেশন নিচ্ছি এবং অবসর সময়ে আমি বিভিন্ন রকম চাকরির বই পড়তে, গল্পের বই পড়তে এবং পরিবারের সঙ্গে সময় কাটাতে বেশি ভালোবাসি। ধন্যবাদ স্যার। ওকে, ঠিক আছে। অর্ক, রেডি থাকবে। সুমন, স্যার দেখা যাচ্ছে, শোনা যাচ্ছে? হ্যাঁ শুরু করো। আমি অর্ক শর্মা। আমি পশ্চিম বর্ধমান জেলার রানীগঞ্জ শহর থেকে আসছি। আমি 2020 সালে কাজী নজরুল ইউনিভার্সিটির আন্ডারে থাকা বিবি কলেজ থেকে জুলজি বিষয়ের উপর গ্রাজুয়েশন পাস করেছি। তারপর 2022 সালে বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে জুলজি বিষয়ের উপরে মাস্টার্স পাস করেছি। তারপর 2024 বাবা সাহেব আম্বেদকর এডুকেশন ইউনিভার্সিটির আন্ডারে থাকা কর্মী বিএড কলেজ থেকে নিজের বিএড ডিগ্রি সম্পন্ন করি। আর আমার হবি হলো বিভিন্ন ধরনের সমাজ সেবামূলক কাজ করা। ধন্যবাদ স্যার। ওকে, ঠিক আছে। সুমন, রেডি থাকবে। রাহিনা, নমস্কার স্যার, আমার নাম সুমন মাঝি। আমি পূর্ব মেদিনীপুর জেলার এগরা থানার অন্তর্গত সিকরাচৌধুরী গ্রাম থেকে আসছি। আমি 2018 সালে মেদিনীপুর কলেজ থেকে বিএসসি ডিগ্রিটি অর্জন করি উদ্ভিদবিদ্যায় এবং 2020 সালে বিশ্বভারতী ইউনিভার্সিটি থেকে উদ্ভিদবিদ্যায় আমার মাস্টার ডিগ্রি অর্জন করি এবং 2020-22 সেশনে মেদিনীপুরের টিচার্স ট্রেনিং কলেজ থেকে আমি আমার বিএড ডিগ্রিটি অর্জন করি এবং বর্তমানে আমি টিউশন সঙ্গে যুক্ত। এরপর এবং অবসর সময়ে আমার খেলাধুলা করতে ভালো লাগে। ধন্যবাদ স্যার। ওকে। রাহিনা, দেখা যাচ্ছে? আর শুরু করো। রেডি থাকবে। সৈকত, হ্যাঁ। নমস্কার স্যার, আমি রাজধানী আসলাম। আমি দক্ষিণ চব্বিশ পরগনা জেলার মন্দিরবাড়ির ব্লকের অন্তর্গত একটি গ্রাম থেকে আসছি। আমি 2020 সালে কলকাতা বিশ্ববিদ্যালয়ের অন্তর্গত ফকিরচাঁদ কলেজ থেকে উদ্ভিদবিদ্যা বিষয়ে আমি স্নাতক ডিগ্রি অর্জন করেছি এবং 2022 সালে ব্যাঙ্গালোর মহিলা বিশ্ববিদ্যালয় থেকে উদ্ভিদবিদ্যা বিষয়ে আমার স্নাতকোত্তর ডিগ্রিটি অর্জন করেছি। এরপর 2022-24 শিক্ষাবর্ষে আমি বাবা সাহেব আম্বেদকর এডুকেশন ইউনিভার্সিটির অন্তর্গত সুন্দরবন আশুতোষ বিএড কলেজ ফর উমেন্স থেকে আমার বিএড ডিগ্রিটি অর্জন করেছি। বর্তমানে আমি গৃহ শিক্ষকতার সঙ্গে যুক্ত রয়েছি এবং অবসর সময় আমার পরিবারের সঙ্গে সময় কাটাতে এবং গান শুনতে ভালো লাগে। ধন্যবাদ স্যার। ওকে, ঠিক আছে। সৈকত, রেডি থাকবে। অসীম, স্যার দেখা যাচ্ছে, শোনা যাচ্ছে? শুরু করো। স্যার আমার নাম সৈকত বৈরাগী। আমি বাঁকুড়া জেলার ইন্দার ব্লকের অন্তর্গত মাসপুর গ্রাম থেকে আসছি। আমি 2020-24 শিক্ষাবর্ষে বর্ধমান বিশ্ববিদ্যালয়ের অন্তর্গত খাটিকা নদীপ্রান্ত এডুকেশনাল ট্রেনিং সেন্টার থেকে বিএসসি বিএড অর্থাৎ 4 বছরের একটি ইন্টিগ্রেটেড কোর্স, এই কোর্সটি কমপ্লিট করেছি এবং বর্তমানে আমি বিভিন্ন ধরনের কম্পিটিটিভ পরীক্ষা শিক্ষকতার পাশাপাশি এই পরীক্ষাগুলোতে আমি অ্যাপিয়ার করেছি এবং সেখানে উত্তীর্ণ হয়েছি এবং অবসর সময়ে আমার কাজ হচ্ছে শিক্ষালিপি করা। আচ্ছা, ঠিক আছে। অসীম, অসীম, আচ্ছা, আর কেউ বাকি থেকে গেলে? আর কেউ বাকি থাকলে তোমরা? কেউ বাকি নেই তো?
শোভন দেবে? শুরু স্যার, করো, আমি দিতে চাই। শুরু করো। নমস্কার, আমি শোভন দোলই। আমি পশ্চিম মেদিনীপুর জেলার দাসপুর টু ব্লকের অন্তর্গত যোধপুর গ্রাম থেকে আসছি। আমি 2018 সালে বিদ্যাসাগর ইউনিভার্সিটির অন্তর্গত ঘাটাল কলেজ থেকে কেমিস্ট্রি অনার্সে আমার গ্র্যাজুয়েশন এবং 2020 সালে বিদ্যাসাগর ইউনিভার্সিটির অন্তর্গত ঝাড়গ্রাম রাজ কলেজ থেকে আমার এমএসসি ডিগ্রি কমপ্লিট করি। 2022 সালে ডক্টর ডিগ্রি স্কুল থেকে আমি আমার বিএড ডিগ্রি কমপ্লিট করি। বর্তমানে আমি গৃহ শিক্ষকতার সাথে যুক্ত। অবসর সময়ে আমি ফুটবল খেলতে ও বাচ্চাদেরকে নিয়ে টিম তৈরি করে খেলাতে সাহায্য করি। নমস্কার। ঠিক আছে, একটু প্রিপেয়ার হয়ে যাবে, হ্যাঁ? একটু ভালো করে রেডি করে প্রিপেয়ার হয়ে যাবে। ঠিক আছে। আচ্ছা, আর কি বাকি থাকলে? নেই তো? ঠিক আছে, তাহলে আমাদের সাথে আবার দেখা হচ্ছে তোমাদের। স্যার একটা রিকোয়েস্ট আছে। বলো। স্যার বলছি যে এই শুক্রবারের ক্লাসটা মানে সেলফ ইন্ট্রোডাকশনের সাথে যদি ডেমোটাকে মানে মানে ইনক্লুড করা যায়, কারণ সামনে যে পরীক্ষা আছে, তাহলে খুব স্যার ভালো হয়। তাহলে স্যার দুদিন আচ্ছা, মানে যদি ভালো হয়। বুঝলাম না, বলো, আবার বলো, কি বলছো? স্যার এই শুক্রবারের ক্লাসটা স্যার এই সেলফ ইন্ট্রোডাকশনের সাথে স্যার একটা ডেমো ক্লাসেরও স্যার মানে ইনক্লুড করে দিতে। তাহলে মঙ্গলবার আর শুক্রবার স্যার ডেমো ক্লাস থাকবে, আর রবিবার আর বুধবার স্যার কোশ্চেন আনসারের ক্লাস থাকবে। তাহলে স্যার খুব সুবিধা হয়। মানে সেলফ ইন্ট্রোডাকশনটাকে স্কিপ করতে বলছো? না না, সেলফ ইন্ট্রোডাকশনের সাথে ডেমো, মানে সেলফ ইন্ট্রোডাকশন যে দিবে সে আমার ডেমোটাও দেবে। আচ্ছা, আমি দেখছি। এটা স্যার বলে একটু ভালো হয়। মানে এই যে শুক্রবারটা হচ্ছে কি সেলফ ইন্ট্রোডাকশনের সাথে ডেমোটা ঢুকিয়ে দিতে বলছো? হ্যাঁ হ্যাঁ, এই দুটো একসাথে হবে। তাহলে স্যার মানে দুটো টপিক আমরা ডেমো একটা সপ্তাহ প্রিপেয়ার করে নিতে পারবো স্যার। ঠিক আছে, দেখছি, লিখে দেবো আমি। একটা কথা বলবো, একটা কথা জিজ্ঞেস করবো। হুম। স্যার বলছি, আমার না বিএড এর 4th সেমিস্টারে মানে আমাদের হচ্ছে 2000 এর মধ্যে পরীক্ষা হয়েছিল, আর হচ্ছে পার্সেন্টেজ পাতেই করতে দেওয়া মানে আমার 77.60 ছিল। তো আমি হচ্ছে যে ওটাতেই বসিয়েছি, কিন্তু আমি যে 1552 পেয়েছি 2000 এর মধ্যে, সেটা ওখানে দেওয়া ছিল না। তো আমি ওটা ক্যালকুলেশন করতে হচ্ছে যে 77.6 এসেছে। তাহলে ওটা তো কোনো অসুবিধা হবে না, কারণ আমার 1552টা কত উল্লেখ নেই এখানে। উল্লেখ নেই না, উল্লেখ আছে? কোনটা? না স্যার, মানে 1552টা আমার এখানে, না স্যার 1552টা উল্লেখ নেই, কিন্তু আমার ওভারঅল পার্সেন্টেজ দেওয়া আছে 77.60। তো আমি সেটা ধরে বের করেছি, দেখলাম আমার 2000 এর মধ্যে 1552ই হচ্ছে। তাহলে আর কোনো সমস্যা নেই, ঠিকই আছে। ঠিক আছে, ওটাই ঠিক আছে। স্যার বলছি যে এই ক্লাসের টাইমটা 9:30 থেকে করা যাবে না? না না, করা যাবে না। আচ্ছা, ওকে স্যার। ঠিক আছে, এতটা থাক।